বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। সাবিয়া বেশ চুপচাপ, একটা টু শব্দ করছে না, দৃঢ় দৃষ্টিতে বাইরে তাকিয়ে এক মনে নিশ্চুপ হয়ে পাশে অরু ঘুমিয়ে পড়েছে। মাথাখানা এখনো হেলে দুলে চলেছে তার। বেকায়দায় পড়লে মাথায় আঘাত পেয়ে বসবে নিশ্চিত। তন্ময় উপরের আয়না দ্বারা দৃশ্যটি বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছে। রাস্তায় মনোযোগ দিতে পারছে না, এক প্রকার অস্বস্তি অনুভব করছে। এবার সে গলা উঁচিয়ে সাবিয়াকে ডাকলো। সাবিয়া নিরুত্তেজ, ধ্যানমগ্ন হয়ে আছে অন্য বিষয়ে। হয়তো বাধ্য হয়ে অয়ন হাত বাড়িয়ে ছুঁয়ে দিল। এই যে হুড়মুড়িয়ে তাকালো সাবিহা, দৃষ্টিতে দৃষ্টি নিবদ্ধ হতে গাঢ় করে চোখ রাঙালো। মুখশ্রী খিচিয়ে ফেলেছে সামনে, দৃষ্টি দ্বারা আগুন ছুড়ে চলেছে যেন। অয়ন বুঝেও বুঝলো না, হেসে খেলে শুধালো। ওমা, এমন করে তাকাচ্ছ কেন? ভাইয়া ডাকছে, শুনছো না? ওরু ঘুমিয়ে পড়েছে, মাথাটা কোলে নাও, ঘাড়ে ব্যথা পাবে। সাবিহা পাশে তাকালো। অরুর মাথাটা তখনও দুলছে, এবারে পড়ে যাবে প্রায়। সঙ্গে সঙ্গে অরুর মাথাটা ধীরে সুস্থে কোলে রাখলো সাবিহা। সামনে চুলগুলো গুছিয়ে দিতে নিয়ে পুনরায় আর চোখে তাকালো অয়নের দিকে। পুনরায় দৃষ্টিতে দৃষ্টি মিলে গেল। ডান চোখ আলগোছে বুঝে অয়ন দুষ্টু হাসলো। কত বড় সাহস আবার চোখ মারে। সাবিহা দ্রুত নজর ফেরালো, জানালার বাইরে দৃষ্টি রাখলো। শক্ত করে নয়নজোড়া বুঝে নিল। বেগতিক গতিতে ছুটছে ভেতরের গরম তরল রক্ত, বেসামাল হয়ে পড়ছে হৃদয়, ছটফট করছে, ধুকপুক করছে। বন্ধ দু চোখের পাতায় ভেসে উঠল গতকাল রাতের দৃশ্য। শিওরে উঠল মুহূর্তে। শুকনো ঢোক গিলল। এখন উপলব্ধি করতে পারছে তখনকার শক্ত মজবুত হাত জোড়ার স্পর্শ, গরম নরম ঠোঁটের ছোঁয়া। ক্রমাগত শ্বাস প্রশ্বাস অশান্ত হয়ে উঠছে। মাথাটা পেছনে এলিয়ে দিল সাবিহা। এই কি করে বসলো? ভোর 4টা। গাড়ি থেমেছে শাহজাহান বাড়ির সামনে। তন্ময় আগে বেরোলো, অয়নও বেরিয়েছে। বেরিয়ে এসে পিছনে বিপরীত পাশের দরজায় পিঠ হেলিয়ে দাঁড়িয়েছে। মূলত সাবিহাকে বেরোতে দিবে না। যেমন এই যে সাবিহা দরজা খুলতে চাচ্ছে, পারছে না। তন্ময় ইতিমধ্যেই দরজা খুলে অরুকে কোলে তুলে নিয়েছে। ঘুম থেকে ডেকে তোলা বিন্দুমাত্র প্রয়োজন বোধ করেনি। শান্ত সুরে যাবার পূর্বে সাবিহার উদ্দেশ্যে বলে গেল। তাড়াতাড়ি আয়। সাবিহা কিভাবে আসবে? তাকে তো বেরোতেই দিচ্ছে না। বিরক্ত হয়ে অপর পাশ দিয়ে বেরোবে এমতো অবস্থায় অয়ন ভেতরে এসে ঢুকে বসেছে। দরজা লক করে দিয়েছে। সাবিহা রাগান্বিত হবার প্রচেষ্টায় কড়াকড়ি চোখে তাকালো। কি সমস্যা? অয়ন নির্বিকার ভঙ্গিতে নিবিড়ভাবে সাবিহাকে দেখছে। মেয়েরা লাজুক হলে তাদের সৌন্দর্য হাজারো গুণ বেড়ে যায় নাকি? বাল্বের সামান্য আলোয় সাবিহার মুখখানা বড্ড লাল। নাকের ডগায় কেউ হয়তো লাল রং ছুঁয়ে দিয়েছে। ভেজা ঠোঁট জোড়ায় চোখ যেতে বুকের আকুতি বেড়ে গেল। এই ঠোঁটের স্বাদ কতটাই না গভীরভাবে নিয়েছে সে রাতে। সাবিহার দুপাশে হাত ছড়িয়ে রাখলো, বন্দি করে রেখেছে বুকের পিঞ্জিরায়। ঘামতে শুরু করেছে সাবিহা, মস্তিষ্কে হানা দিতে শুরু করেছে সেই অঘটনের দৃশ্যগুলো। মুখ বাড়ালো অয়ন। সাবিহা ঠোঁটের সামনে ঠোঁট এনে রেখেছে, ছুঁই ছুঁই। আরেকটু বাড়ালে স্পর্শ, ধীরস্বরে আওড়ালো। রেগে আছো কেন? তুমি স্বেচ্ছায় এসেছিলে আমার কাছে, আমি তো যাইনি। তাহলে হ্যাঁ, সাবিহা দরজা খুলতে চাইলো এই বাঁধন হতে মুক্ত হওয়ার আপ্রাণ চেষ্টা করে। অয়ন দুহাতের বাঁধন দৃঢ় করলো, দূরত্ব সম্পূর্ণ ঘুচিয়ে দিল। সাবিহার নরম ঘাড়ে মুখটা নিয়ে রেখেছে, ঘন ঘন শ্বাস ফেলছে। এটা চুমু খেয়েছে আর ছুঁয়েছে মাত্র, এতে এমন অবস্থা তোমার? এর বেশি করলে কি করবে? অজ্ঞান হয়ে পড়বে। আমি কিন্তু তখনও ছাড়বো না। বিয়েটা শুধু হতে দাও। আমাকে যতটা জ্বালিয়েছ এর থেকে ট্রিপল জ্বালাবো তোমায়। পরপর শক্ত করে কামড় বসালো সাবিহার তুলতুলে নরম ঘাড়ে। সাবিহার শীতকার অগ্রাহ্য করে কামড়ের স্থানে শব্দ করে চুমুও খেলো। ব্যস্ত হাতে দরজা খুলে বেরিয়ে গেল। সাবিহা তখন ব্যথিত স্থান চেপে রেখেছে, আতঙ্কিত পাখির মতো ছটফট করছে। ছেলেটা এত ফালতু, উফ। বাড়ি আবছা অন্ধকার, বাতি সবগুলো অফ। ড্রয়িং রুমেরটা ব্যতীত। তন্ময় অরুকে নিয়ে উপরে চলে এলো। নিজের ঘর ডিঙিয়ে অরুর ঘরে প্রবেশ করলো। আলতো হাতে বিছানায় শুইয়ে দিয়েছে। পাশে বসে হাত বাড়িয়ে জুতো জোড়া খুলে রেখেছে। কাঁথা টেনে শরীরে মেলে দিল। অরু আড়মোড়া ঘুরে ফিরে তন্ময়ের দিকে কাত হয়েছে অবস্থা। আবছা চোখ মিলে তাকায়। গভীর ঘুমে আচ্ছন্ন স্বরে ডাকে। তন্ময় ভাইয়া, হুম। ঘুমাবে না? আসুন। খালি জায়গাটুকু অরু হাতে দেখিয়ে দিল। তন্ময় অশান্ত মনকে শান্ত করছে যেন। মিয়ে যাওয়া অস্পষ্ট কণ্ঠে বলল। পরে ঘুমাচ্ছি, তুই ঘুমো। অরুর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। তন্ময়ের উত্তর তার মোটেও পছন্দ হলো না যেন। হাত বাড়িয়ে তন্ময়ের শক্ত হাত আঁকড়ে ধরল বিরক্ত ভঙ্গিতে। চাপা স্বরে কিছু একটা আওড়ালো, ঘুমের ঘোরে হয়তো। তন্ময় মুখ বাড়িয়ে কপালের মধ্যস্থান ছুঁয়ে দিল, হাতটা ছাড়াতে চাইল। অরু শক্ত করে ধরে তন্ময়কে বেশ কিছুক্ষণ বসে থাকতে হলো। অরুর বাঁধন ঢিল হতে ধীরে সুস্থে উঠে কামরা হতে বেরিয়ে গেল। যাবার পূর্বে দরজা ভালোভাবে চাপিয়ে গেল। বসার ঘরে আসতে মোস্তফা সাহেবের সঙ্গে দেখা। মোস্তফা সাহেব সোফায় বসে আছেন। তন্ময়কে ডাকলো। বাবা, হুম। তুমি এখনো জেগে যে? ঘুম আসছিল না,
ওখানে কোনো সমস্যা হয় নাই তো? না, সব ঠিক ছিল। ওর ভার্সিটির অ্যাপ্লিকেশন চলছে শুনলাম। গতকাল সময়ে করে একটাই অ্যাপ্লাই করে দিও। আচ্ছা। শুয়ে পড়ো গিয়ে। তন্ময় যেতে পা বাড়ালো। মোস্তফা সাহেব পিছু ডেকে বললেন। সাবিহার, মানসিক উন্নতি হয়েছে কি? তন্ময় হেসে বলল। অনেক, চিন্তা করো না। ঢাকা ফিরে তন্ময় কাজ নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে উঠল। ৩-৪ দিনের কাজ পেন্ডিংয়ে। কিছু বায়ারদের কথা দিয়ে গিয়েছিল। পুরান ঢাকার ফ্যাক্টরি নিয়ে বেশ কিছু মিটিং আছে তার। চোখ মুখ থুবড়ে কাজ করতে হচ্ছে তাকে। বাড়িতে পাওয়া মানে চাঁদ হাতে পাওয়া। প্রত্যেকদিন ঘুম থেকে উঠতে ওর দেরি হয়ে যায়। হইচই করে উঠে নিচে এসে শুনবে তন্ময় বেরিয়ে গিয়েছে। তখন আর গলা দিয়ে খাবার যেতে চায় না তার। দু চোখ ভিজে উঠে, আফসোসে বুক ভারী হয়ে থাকে। রাতে ফিরতে ফিরতে লোকটা 11টা-12টা বাজিয়ে ফেলে, তাও ডিনার সেরে আসে। অরু সেই মুহূর্তে অথই জলে ঘুমোতে ব্যস্ত। এত চেষ্টা করে তবু ঘুম কাতুরে সে ঘুম থেকে রক্ষা পায় না। আজকে দিন নিয়ে 2 সপ্তাহ ধরে অরু তন্ময়কে দেখে না। বুকে একরাশ অভিমান। সেই অভিমান ডিঙিয়ে কলও দিচ্ছে না আগ বাড়িয়ে। বৃহস্পতিবার সকাল থেকে অরু ঘর আটকে বসে। একবার দুইবার আয়নায় মুখ দেখে কেঁদেছে। কেঁদে কেটে মুখ ধুয়ে খেতে গিয়েছে। খেয়ে দিয়ে রুমে এসে শুয়ে পড়েছে। সেলফোন ঘাটিয়ে তন্ময় তার ছবিগুলো দেখতে বসলো। তাদের অনেক ছবি। গ্যালারি জুড়ে শুধু ছবি আর ছবি। সাদা শাড়ি পরিহিত সে, আর পাশে বসে তন্ময়। কি সুন্দর ছবি। ছবিগুলো দেখতে নিয়ে অরু আবার একটু কেঁদে নিল। টিস্যু নাকে চেপে বারান্দায় এসে দাঁড়িয়েছে। তার তন্ময় ভাই কি তাকে ভুলে গেল? দীপ্ত এসেছে, হাতে প্যাড, মুভি দেখছে। ইন্টারেস্টিং পার্ট চলছে হয়তো। এক মুহূর্তের জন্য চোখ ফেরাচ্ছে না। লাফিয়ে উঠে বসলো অরুর বিছানায়। চিৎপটাং হয়ে শুয়ে মুভি দেখতে ব্যস্ত হয়ে পড়লো। অরু এগিয়ে এসে পাশে বসলো। যথেষ্ট নরম গলায় শুধালো। তন্ময় ভাইয়ের সাথে দেখা হয়েছে তোর? সকালে হলো তো। আমাকে মিসকেক কিনে দিয়ে গেল। কটা বাজে তখন? 6:30। অরু বিষণ্ণ অনুভব করলো। সে উঠেছে 8:30-এ। এই জন্যই তো তন্ময়কে পায় না। আজ আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন, রোদ উঠেছে হালকা পাতলা, হিম বাতাস বইছে। অরু বারান্দায় এসে দাঁড়িয়েছে। দূর থেকে দেখা যাচ্ছে মার্জি আর এহসান এসেছে। দুই ভাই বোনের মাথায় সাদা ছাতা। গরমে ত্যাক্ত মার্জি নিচে থেকে চেঁচালো। করুন নাম তাড়াতাড়ি। কেন? নতুন ভার্সিটি দেখে আসি, ক্যাম্পাস ঘুরব। আয় ভেতরে। না, রেডি হয়ে নাম, আমরা গাড়িতে বসি। আচ্ছা। অরু সময় নিয়ে সেজেগুজে নিল। তন্ময়ের বিরহে কয়েকদিন যাবৎ সাজগোজও করছে না, বেরোচ্ছেও না। সুযোগের বেশ ভালো সদ্ব্যবহার করলো। চমৎকার রূপে আবদ্ধ হয়ে বেরোলো। ধেই ধেই করে গাড়িতে উঠে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট করেছে। অরু জানালার পাশে বসেছে। তার পাশে মার্জি, ড্রাইভারের সঙ্গে এহসান। মার্জি কনুইদা রাখো চলো অরুকে। কি ব্যাপার বলতো? অরু মুখশ্রী মুহূর্তে করুণ বনে গেল। কয়েকবার চোখের পলক ফেললো। কিছু না। তন্ময় ভাইকে জ্বালাস নিচ্ছি। অরু রেগে গেল। তুই এমন কেন মার্জি? আমি জ্বালাই? আমাকে জ্বালাচ্ছে যে। জানিস, সেই যে ফিরেছি আর দেখা সাক্ষাৎ নেই। তুই দেখিস না, তবে ভাইয়া তোকে ঠিকই দেখে। এক কাজ কল দে। ভাইয়া হয়তো ব্যস্ত, কাজ ফেলে ঘুরে ফিরে এসে কাজগুলো কভার আপ করতে তো সময় লাগে। তাই বলে এত? অরু অসন্তুষ্ট ভঙ্গিতে মাথা ঘুরিয়ে চুপ রইল। হাতে সেলফোন। তন্ময়ের নাম্বার সে অনেকবার ডায়াল করতে চেয়েছে কিন্তু করেনি। মার্জি বোঝানোর সুরে বলল। তোর মধু লুভি তন্ময় ভাই, মধু ছাড়া বাঁচবে না। তোর মধুর ফায়দা নেই। মধুর ফয়দা? মার্জি ফিসফিস করে উল্টাপাল্টা কিছু বুঝ মাথায় ঢেলে দিল। অরু ও হাবলার মতো শুনে বলল। ছি, এসব কখনো করবো না। যা ভাগ। অরুর কামরার দরজা আবছা ভেরানো থাকে, লক করে না সে সচরাচর। আজ অরু দরজা লক করে ঘুমিয়েছে। মার্জির কথাখানা তার মনে বিঁধেছে। নিশ্চয়ই তন্ময় রাতে রুমে আসে, নাহলে এসির টেম্পারেচার বাড়ায় কে? অরু তো ভীষণ কমিয়ে ঘুমায়। শরীরে কাঁথা বাঁকে মেলে দেয়, নিজে এসে দেখে যায়, অথচ অরুকে দেখতে দেয় না। তা তো হবে না। তাই অরু আজ থেকে দরজা লক করে ঘুমাবে। পরপর 5 দিন অরু দরজা লক করে ঘুমালো। 2 দিনই মধ্যরাতে দরজায় করাঘাত পড়েছে। নিস্তব্ধতা কাটিয়ে শোনা যায় ঠক ঠক শব্দে। রাগে দুঃখে অরুর কাঁদতে ইচ্ছা করছে। নিজে প্রতিদিন আসে, অথচ অরুকে ডাকে না। আজ শব্দগুলো শুনেও না শোনার ভান করে পড়ে থাকলো। ঘড়ির কাঁটা 11:45। অরুর দু চোখের পাতায় সারা বিশ্বের ঘুম এসে জড়ো হয়েছে। একটু পর পর ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিচ্ছে। ঘড়িতে সময় দেখে উঠে দাঁড়ালো। দরজা খুলে মাথা বের করলো। সবগুলো বাতি নেভানো, অন্ধকার, কেউ নেই চারিপাশে। অরু পা টিপে টিপে তন্ময়ের কামরায় ঢুকলো। দরজা আবছা লাগিয়ে দিল। অন্ধকার হাতড়ে বড় বিছানার আরাম করে শুয়ে পড়লো। মুহূর্তে নাকে মুখে আছড়ে পড়লো তন্ময়ের ঘ্রাণ। কোলবালিশ বুকে শক্ত করে জড়িয়ে নিল।
বালিশে নাক গুজে রাখলো, বড় বড় শ্বাস নিচ্ছে। দরজা খোলার শব্দ। অরুর ঘুম খানিকটা কেটে গেল। তন্ময় ফিরেছে, ডান হাতে কোট আর বাম হাতে অফিসের ব্যাগ। ক্লান্ত ভঙ্গিতে হাতের ব্যাগ আর কোট সোফায় রেখে ওয়াশরুমে ঢুকে গেল। বাতি জানানোর প্রয়োজন বোধ করলো না। তাতে বরং অরুর জন্য ভালোই হলো। সে দিব্যি পুনরায় চোখ বুজে ঘুমানোর প্রচেষ্টা এবং ঘুমিয়েও গেল। তন্ময় কোমরে তোয়াল পেঁচিয়ে বেরিয়েছে। অন্ধকার কামরায় বাতি জ্বালালো। চুল ঝেড়ে ড্রেসিং টেবিলে দাঁড়াতেই চমকে গেল। বিছানায় তার চোখ মাত্রই গিয়েছে। অরু ঘুমিয়ে কোলবালিশ জড়িয়ে স্কার্ট পরে শুয়েছে। ফলস্বরূপ ফর্সা স্লিম পাজরা চোখের সামনে দৃশ্যমান। পরনের গেঞ্জির হাবভাবও ভালো নয়। তন্ময় অশান্ত মন নিয়ে এগিয়ে গেল। গলার স্বর সাংঘাতিক ছোট করে ডাকলো। অরু, কাঁচা ঘুম অরুর আবারও কাটলো। আবছা চোখে তন্ময়কে পরখ করে নিল নিবিড়ভাবে, এক মনে। উদম প্রশস্ত বুকে নজর আটকে গেল। ফোঁটা ফোঁটা জল এখনো দৃশ্যমান। পেশিবহুল হাত জোড়া ফুলে আছে, দেখতে আকর্ষণীয়, ছুঁয়ে দিতে ইচ্ছা করছে। ঘুম সম্পূর্ণ কাটতেই লাফিয়ে উঠে বসলো অরু। অভিমানী চোখে তাকিয়ে আছে। ধীরে সুস্থে আঁখি দুটো ভিজে উঠেছে। একসময় চোখের কোণ বেয়ে জল গড়াচ্ছে। তন্ময় হাত বাড়ালো। অরু দূরে সরে বসলো। চুবেন না, আপনি আমাকে মোটেও পছন্দ করেন না, একটুও ভালোবাসেন না, এগুলো সব মিথ্যা ছিল। তন্ময়কে খানিক ব্যাকুল দেখালো। হন্তদন্ত ভঙ্গিতে অরুর হাতটা চেপে ধরলো, টেনে আনলো নিজের দিকে। জাপটে ধরলো ছটফট করতে থাকা অরুকে। এক প্রকার কোলে উঠিয়ে নিয়েছে, কোমল স্বরে আওড়ালো। সরি, রাগ করে না সোনা, একটু ব্যস্ত ছিলাম। অরু কান্নার গতি বেড়েছে। দু চোখ বেয়ে ঝরছে অজস্র ক্ষুদ্র জল। ফুপিয়ে বলল, ভালোবাসার মানুষের জন্য কোনো ব্যস্ততা থাকে না, ভালোবাসা ফুরিয়ে গেছে, তাই আপনি। চুপ, একদম চুপ। অরুণ নাক ফুঁসছে। ধমকে সে থমকে আছে। তন্ময় তার অগোছালো লম্বা চুলগুলো হাতে পেঁচিয়ে নিল খুব যত্ন সহকারে। কপালে চুমু খেলো। সময় দে, বাড়িতে বিয়েটা মেনে নিলে তোকে কোনো অভিযোগ করার সুযোগ দেব না। কান্না করে না জান, থাম। আমি কান্না করলেই বা কি, আপনার কোনো যায় আসে? আসে, অনেক আসে। মিথ্যা, না আসে না, একদম আসে না। তন্ময় হাসলো। অরুর লাল নাক টেনে দিল। কোল থেকে নামাতে চাইলো, তাগাদা দিল। কাল তাড়াতাড়ি আসবো, এখন যা রুমে, রাত হয়েছে। অরু তন্ময়ের গলা দুহাতে পেঁচিয়ে ধরলো শক্ত করে। সঙ্গে সঙ্গে শিহরে উঠল। তন্ময়ের উদম শরীরের সাথে লেপ্টে গিয়েছে। থরথর করে কেঁপে উঠেছে দেহখানা। চোখ মুখ খিচে তবুও জড়িয়ে রাখলো। তন্ময় শান্ত নেই, বড্ড অশান্ত। যেই ভয়ের জন্য দূরে দূরে থাকছে, সেটাই যেচে সামনে এসে বসে চোয়াল শক্ত করে রেখেছে, কণ্ঠ নামিয়ে রাখলো। অরু, এখানেই থাকবো আপনার সাথে। কোথায়? যাব না। না, রুমে যাবি। তন্ময়কে ছেড়ে অরু বিছানায় শুয়ে পড়ল। এখানেই ঘুমাবো। জেদ করে না। অরুকে কোলে তুলতে নিতেই ঘটল অঘটন। তন্ময়ের কোমরে তোয়ালে ঢিল হয়ে গেল। খুলে পড়ে যাবে যাবে ভাব। অরু চিৎকার করে দু চোখের উপর দুহাত চেপে ধরল। লজ্জায় সে হতভম্ব। দ্রুত মাথা ঘুরিয়ে নিয়েছে। তন্ময় নিঃশব্দে হাসলো। সে তোয়ালে ঠিক করতে নিতেই অরু লাফিয়ে উঠল। দরজায় ছিটকিনি আটকে দিল। যত যাই হোক, আজ সে এখানেই ঘুমাবে। তন্ময়ের কথা একদম শুনবে না। অরু, মাইর দিব কিন্তু। সশব্দে গম্ভীর স্বরে তন্ময় ধমকে ওঠে নিস্তব্ধ কক্ষে। অরু ঘাবড়ে যায়, থমকে যায় পাজরা। থমথমে চেহারায় ফিরে তাকায়। করুণ দৃষ্টি, নাজুক অবস্থা। নাক ফুলিয়ে বিছানায় উঠে বসে টান টান হয়ে শুয়ে পড়ে। মুখশ্রী মলিন হয়ে আছে। তন্ময়ের ধমক এই সময় হজম হলো না তার। এটা সময় ধমকে ওঠার? আর অরু কি এমন করেছে যে ধমক দিতে হবে? অরু অভিমানে পাশ ফিরে গেল। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কপালে আঙ্গুল ঘষে এগিয়ে গেল। আটসাট ভঙ্গিতে এক গ্লাস পানি গটগট করে খেলো। গলাটা শুকিয়ে যাচ্ছে কেন বারবার, মাথাটাও ধরে আসছে, বুকে অশান্তি। মেয়েটা তাকে কিছুতেই শান্তি দেয় না। জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করতেই ব্যস্ত থাকে। তন্ময় দুপাশে অশান্ত ভঙ্গিতে মাথা নাড়ায়। কাবার্ডের দিকে এগোয়। সহি সালামতে রাখা ফাইলখানা হাতে নেয়। টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বসে। হাতের ফাঁকে দু আঙ্গুল চালে একটু মনোযোগ হবার প্রচেষ্টায়। তবে তা অসম্ভব। তার অবাধ্যগত ঘূর্ণিঝড় তো পাশেই। এই ঘূর্ণিঝড় চারিপাশে থাকলে কাজ করা অসম্ভব। ওরও ইতিমধ্যে গুটি গুটি পায় তন্ময়ের পাশে বসে দাঁড়িয়েছে। মাথা ঝুঁকিয়ে ফাইল দেখছে। তন্ময় ফাইল বন্ধ করে ফেললো। মাথা উঁচু করে তাকালো। ওরু মিনমিনে গলায় বলল, কি, ঘুম ধরছে না তো? না ধরলে আমি কি করব? আমাকে খেয়ে ফেল। তন্ময় উঠে দাঁড়ালো। ওরুকে ঠেলে বিছানায় ফেলে দিল। চুপচাপ ঘুমা। আপনিও আসেন। তন্ময় বাধ্য ছেলের মতো বিছানার অপর প্রান্তে উঠে বসলো। আধা শোয়া হয়ে শুলো। অরু জড়সড়ভাবে তন্ময়কে জড়িয়ে ধরেছে। সঙ্গে মৃদু কেঁপেও উঠেছে। তবুও ছাড়েনি, ধরেই রাখলো। বুকে মাথা পেতে দিল। দু চোখের পাতা বন্ধ করলো। ঘুমানোর চেষ্টা করছে, হচ্ছে না। দ্রিম দ্রিম শব্দে বুক ধড়ফড় করছে। তন্ময় পাশে থাকলে এই এক সমস্যা। বুকের গতিপথ সাধারণ থাকতেই চায় না। অরু বিচলিত ভঙ্গিতে চোখ তুলে তাকায়। দৃষ্টিতে দৃষ্টি মিলে যায়। অরু আহত গলায় বলে, ঘুম ধরেছে না? গান শোনাবে না? তন্ময়ের গম্ভীর স্বর আরো গম্ভীর শোনালো। এটা গান গাওয়ার সময়? এমন
করেন কেন? একটু শোনালে কি হয়? তন্ময়ের জবাব এলো না। গভীর চোখে তাকিয়ে রইল। অরু মাথা নুইয়ে অন্য পাশে ঘুরে গেল, চোখ মুখ অন্ধকার। জামার ফালি সরে ধবধবে ফর্সা পেটের কিছু অংশ দৃশ্যমান। তন্ময় নিজের দু চোখ ইচ্ছে মতো ডলে নিল। এই নির্বোধ মেয়েটাকে ইচ্ছে মতো ঝাড়তে ইচ্ছা করছে তন্ময়ের। অবুঝের বাচ্চা। হাত বাড়িয়ে অরুকে বুকে টেনে নিল, চুলে আঙ্গুল বোলালো, খুব ধীর স্বরে একটা গানের লাইন আওড়ালো, নিভু নিভু গলার স্বর। স্তব্ধ বিমূঢ় নিস্তব্ধ আধার কক্ষে গভীর শোনালো। অরু সর্বাঙ্গে শিহরণ বয়ে গেল, বুকের ভিতর ঢেউ খিলখিল করে উঠল। উথাল পাতাল অবস্থা। অরুর যে কি হলো, সে এক অদ্ভুত কাণ্ড ঘটালো। তন্ময়ের কোলে চড়ে বসলো, চোখ মুখ বন্ধ করে তন্ময়ের গালে চুমু বসালো। এত আদুরে তার তন্ময় ভাই যে অরুর খেয়েই ফেলতে ইচ্ছা করে। বুকের গতিপথ তো ঠিকঠাক চলছে না, চুমু খেয়ে সেই অজ্ঞান হয়ে যাবে এমন ভাব। অপরদিকে তন্ময়ের এতক্ষণের ধৈর্য ভেঙে চুরে ফ্লোরে গিয়ে পড়েছে। ভার্সিটি জীবন শুরু অরুর। এখন সে ভীষণ ব্যস্ত। মার্জিয়ার তার সাবজেক্ট একই ডিপার্টমেন্ট, ক্লাসগুলো একসাথে করছে। চতুর্থ দিনের মধ্যেই ভিন্ন ডিপার্টমেন্ট হতে 4জন বন্ধু বানিয়ে ফেলেছে। শুভ, জয়, রাহিতা, শান্তি। তাদের 6জনের ভালো বন্ডিং হয়ে উঠেছে ইতিমধ্যে। এখন ক্যাম্পাসে আড্ডা দেওয়া তাদের রোজকার বিষয়। একসাথে কফি শপে বসে ঘন্টার পর ঘন্টা কাটানো হয়। আজ 6জন ক্যান্টিনে বসে গোলাকার ভঙ্গিতে এক একজন এক এক চেয়ারে আয়েশ করে বসে। অরু কফিতে চুমুক বসাচ্ছে, মার্জি তর্ক করছে জয়ের সঙ্গে। জয়ের গার্লফ্রেন্ড সুবিধার নয়, ধান্দাবাজ মেয়ে একটা। মার্জি মেয়েটাকে দেখতেই পারে না। এটার সাথে কেন প্রেম করছে মাথায় আসে না তার। শুভ হাত উঁচিয়ে বলে। শান্ত হ আমার মা, প্লিজ লাগে। মার্জি বিরক্ত ভঙ্গিতে মাথা ঘুরিয়ে রাখলো। অরু নিজ মনে চুপচাপ বসে, সারা শব্দ নেই কোনো। তাকে অন্যমনস্ক দেখে জয় শুধালো। কি রে, হয়েছে কি তোর? কই না, কিছু না। রহিতা শব্দ করে হাসলো। হাজবেন্ড নিয়ে চিন্তিত আমাদের অরু, তাই না? ঝগড়া করে এসেছিস নিশ্চয়ই। মারধর করেছে নাকি? থাক দোষ, বিবাহিত জীবনে এই টুকটাক ঝগড়া লেগেই থাকে। মার্জি হেসে উঠল। মারধর ভাইয়াকে দিয়ে অসম্ভব। ঝগড়া তাও ওদের মধ্যে, কখনোই না। তন্ময় ভাই একটা জলজ্যান্ত আইটেম, ধৈর্যের সাগর, মহাপুরুষ। তোরা তো তাকে দেখিস নাই, জানোসও না কেমন, তাই বলতে পারছিস। এটাকে কোলে পিঠে মানুষ করেছে ভাইয়া, সবকিছু মুখ বুঝে সহ্য করে নেয়। শান্তি হতাশ গলায় বলল। ভাইয়াকে খুব দেখার ইচ্ছা রে। আমারও। তা আবার অরুর কাজিন, একই বাসায় থাকা হয়। আমার ভাই ভাবতেই শরীর ঠান্ডা হয়ে যায়। কি রোমান্টিক। এই অরু, একদিন ইনভাইট কর না তোদের বাসায়, দেখে আসি। অন্যমনস্ক ভঙ্গিতে জবাব দিল। সকাল থেকে অরুর শরীর ভালো না। ঠিক সকাল থেকে নয়, কিছুদিন ধরে এক অদ্ভুত খারাপ লাগা কাজ করছে। কেমন শরীর নিস্তেজ হয়ে আসা, খেতে ইচ্ছা হয় না। আবার হুট করে অনেক কিছু খেতে ইচ্ছে হয়, মাথা ঘুরিয়ে ওঠে, না হলে বমি চলে আসে। এই তো রাতে মাছের ঘ্রাণ শুনে একগাদা বমি করে বসেছে। সকালে আসার সময় মাথা চক্কর দিয়ে উঠেছে। কয়েকটা সিঁড়ি বাইতে শ্বাস প্রশ্বাস অসন্ত হয়ে ওঠে। শরীর অল্পতেই ক্লান্ত। আজ আবার দুপুর হতে না হতে দু চোখ ঘুমে কাতর হয়ে গিয়েছে। বিছানা পেলেই ঘুমিয়ে পড়বে। অরু টেবিলে দুহাত বিছিয়ে মাথা রাখলো, একটু রেস্ট নিবে ভেবেছে। কখন ঘুমিয়ে পড়লো অজানা। মার্জি ছুঁয়ে দিল। এই অরু, অরু চোখ জোড়া পিটপিট করে মেলে চাইলো। সবকিছু চোখের সামনে ক্লিয়ার হতেই উঠে বসলো। আমি আজ আগে বেরিয়ে যাই, শরীর ভালো লাগছে না। শুভ উঠে দাঁড়ালো অরুর সঙ্গে। চল গাড়ি পর্যন্ত দিয়ে আসি, তোরা বস, আসছি আমি। অরু সকলকে বিদায় জানিয়ে সামনে অগ্রসর হচ্ছে। খুব ধীরে সুস্থে হাঁটছে, হাঁপিয়ে উঠছে। কিছুক্ষণ লক্ষ্য করে শুভ শুধালো। দোস্ত, কোনো সমস্যা? তোর জামাই কি তোকে, মানে তোর পরিবার? অরু ক্রমাগত মাথা নাড়ালো। শুভ সন্দেহজনক গলার আভাস পেয়ে চমকে উঠেছে সে। হাঁটা থামিয়ে দিল। সামনাসামনি দাঁড়িয়ে শুভর চোখে দৃষ্টি রাখলো, দৃঢ় গলায় বলল। শুভ, আমার তন্ময় ভাই বেস্ট, সব দিক দিয়েই বেস্ট। তার মতো জীবনসঙ্গী আমি খুব ভাগ্য করে পেয়েছি। আমি কখনোই আমার পরিবার হতে খারাপ আচরণ পাইনি। আমি হাতে হাতে পুতুলের মতো বড় হয়েছি। কিছুদিন ধরে আমার শারীরিক দুর্বলতা বেড়েছে, এই যা। যাক, সামনে করলি, খুব টেনশন হচ্ছিল। করিস না, সামনেই গাড়ি, তুই যা। উঠ গাড়িতে, চলে যাব। অরু হাসলো। এগুলো গাড়ির দিকে। ড্রাইভার চাচা অপেক্ষা করছে। অরু দূর হতে হাত নাড়িয়ে বিদায় জানালো। ঝটপট উঠে বসলো গাড়িতে, হাত পা ছড়িয়ে ছিটিয়ে রাখলো, অস্থির গলায় উঁচিয়ে বলল। এসির টেম্পারেচার আরেকটু বাড়িয়ে দিন চাচা, প্রচন্ড গরম। বেশি খারাপ লাগছে? একটু। পানি নাও।
ড্রাইভার চাচা পানির বোতল এগিয়ে দিলেন। অরু খেলো অল্প করে, খেয়ে পুনরায় সিটে মাথা এলিয়ে দিল। অরু অস্থির হয়ে উঠেছে, নড়ে চড়ে উঠছে বারংবার। ড্রাইভার চাচা চিন্তিত মুখে ফিরে তাকাচ্ছে। মেয়েটার কি হলো? মার্জি আড্ডাস্থল থেকে উঠেছে 2টোর দিকে, মাত্রই বেরিয়েছে ভার্সিটি থেকে। আজ গাড়ি আসেনি, গাড়ি করে তার মা নানুর বাড়ি গিয়েছে, রিক্সা করে যেতে হবে। সে হাঁটা ধরবে, সেই মুহূর্তে সেলফোন বেজে উঠল। ব্যাগ থেকে বের করে স্ক্রিনে নজর বোলালো, সেই চিরচেনা নাম্বার। মার্জির মুখস্থ হয়ে গিয়েছে। মাসখানেক ধরে কল আসেনি। মার্জি ভেবেছে লোকটা হয়তো ভুলে গিয়েছে, সেও ভুলে যাবার চেষ্টা করেছে। তবে হুট করে মনে পড়ে যেত এতদিন পর হঠাৎ কেন কল করেছে। মার্জি সংকোচ বোধ করছে, ধরবে কি না, সময় নিয়ে ধরলো। হ্যালো, মাহিনের গলার স্বর ফোনের অপর পাশ হতে গম্ভীরই শোনালো। হোয়াইট টপ, হোয়াইট স্নিকার্স, কাঁধে ব্যাগ। মেয়েটা তুমি তো? মার্জি চমকে উঠল দৃশ্যমান রূপে। বড় চোখে তাকালো চারিপাশে, চোখ গেল সামনে। রাস্তার অপর প্রান্তে একটা কালো গাড়ির সামনে ফর্মাল ড্রেসে একজন ভদ্রলোক দাঁড়িয়ে। লম্বা চওড়া সুস্বাস্থ্যের অধিকারী, গাল জুড়ে চাপদারি, চোখে কালো সানগ্লাস, কানে সেলফোন চেপে রেখেছে। নজর মার্জির দিকে। মার্জির হৃৎপিণ্ড লাফিয়ে চলছে সামনে। বিচলিত নয়নে আশেপাশ তাকাচ্ছে, কি করবে। ইতিমধ্যে মাহিন রাস্তা বেরিয়ে আসছে। মিনিটের মধ্যে চলে এলো মার্জির সামনে। লম্বাটে মাহিনের পানে তাকাতেই মার্জি মাথা উঁচু করলো। পরপর নজর ফিরিয়ে নিল। কি করবে বুঝতে পারছে না, ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েছে। মাহিন হাসলো, দীর্ঘ হাসি তার। আমি মাহিন। মার্জির মুখ স্বভাব সুলভ ভঙ্গিতে চলল। তো আমি কি করব? বলেই আহাম্মক বনে গেল। মুখটা এত আগে আগে কেন চলে? অবশ্য ভুল কিছু বলেনি। তার আরো কিছু কথা শোনাতে ইচ্ছা করছে। 1 মাস কোথায় ছিল? মনের এক কোণে পুষে রাখা অভিমান রয়েছে মার্জির। মাহিন শব্দ করে হাসলো। আই লাইক ইট। আই মিন দ্য ওয়ে ইউ আর। মার্জির চোখের পল্লব সামান্য কেঁপে উঠল। থতমত খেয়ে অন্য পাশে নজর রাখলো। মাহিন শুধালো। লাঞ্চ হয়েছে? আমার সাথে লাঞ্চ করবে মার্জি? মার্জির খিদে পেয়েছে, মূলত লাঞ্চ করার জন্য তাড়াতাড়ি বেরিয়েছে, বাসায় গিয়ে খেতে বসবে বলে। আর চোখে আরেকবার সামনে সুদর্শন লোকটাকে দেখে নিল। মিনমিনে সুরে বলল। ও করা যায়। অয়ন ইদানিং ব্যস্ত থাকে, খুবই ব্যস্ত, সচরাচর তাকে পাওয়া যায় না। সাবিহা ঘুম বাদে জেগে থাকে। অয়ন বেশ রাত করে কল করে, 12টা ঘড়ির কাঁটা তখন। সাবিহা সবেই শুয়েছিল, কল পেয়ে উঠে বসলো। অয়ন ভিডিও কল করছে, বুকে ওড়না পেঁচিয়ে রিসিভ করলো। অয়ন উদম প্রশস্ত বুক চোখের সামনে চলে এলো। গোসল সেরে এসেছে হয়তো। ফোঁটা ফোঁটা পানি সর্বাঙ্গে। সাবিহা নজর ফেরালো। অয়ন চুল মুছতে নিয়ে কথা বলছে। জেগেছিল আমার জন্য? এত দেরি করে আসছো যে? নতুন প্রজেক্ট করলাম, আজই শেষ। ভালো ফলাফল পাবো মনে হচ্ছে। খেয়েছো? না, দেখেছো তোমাকে কেন লাগবে তাড়াতাড়ি? এই যে এখন তুমি থাকলে খাইয়ে দিতে, তোমার নরম নরম তুলতুলে হাত দিয়ে। এত কষ্টে থাকতে হতো? ফজলহ রাখবে? আচ্ছা, রাখলাম। কাল বেরোবে বিকেলের দিক, আমি নিতে আসবো, তৈরি থেকো। না, পারবো না। পারবে। না পারলে তোমার বাড়িতে চলে আসবো, তারপর তোমার ঘর, বুঝছো? আরে সামনে আসো। ক্যামেরার পেছনে কি করো? তোমাকে না দেখলে ভাল লাগে না তো? অস্থির লাগে। কতদিন দেখা হয় না বলো তো? অসম্ভব মিস করছে। একটু ছাদে আসবা? পাগল তুমি, কি টায়ার্ড দেখাচ্ছে, এখনই ঘুমাবে। কিছু মিনিট শুধু, প্লিজ প্লিজ সাবিহা। সাবিহা বিরক্ত হলো, এত রাত করে ছাদে, বাবা দেখলে খবর হয়ে যাবে। তো বসে ওড়না পেঁচিয়ে বেরোলো। অয়নের মুখশ্রী দেখার লোভ সামলাতে পারল না। দুপুর গড়াতেই পরিষ্কার আকাশে মেঘ জমেছে, কালো মেঘেদের দল ভেসেছে। তাদের নিয়ে নানান জাতীয় ঐক্য বানানো যেতেই পারে। হুটহাট মেঘ ঢাকছে তীব্র শব্দে। ভ্যাবসা গরম খানা এখনো উপলব্ধি করার মতো। রোদের তাপমাত্রায় জমিন এখনো ভ্যাবসা গরম। মৃদু বাতাস বইছে। মার্জি বাইরে নজর রাখতে চাচ্ছে, তবে প্রকৃতি আর তার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে। জানালার কাজ আগ বাড়িয়ে কথা বলবে কি লোকটার সাথে, নামাতে বলবে কি কাজটা। কাটকাট অবস্থায় বসা মার্জিকে পরখ করে নিয়েছে মাহিন। উইলের হাতচারণ কমে এলো, ঘুরে তাকালো, আন্দাজ ধরে প্রশ্ন করলো। কেন, সমস্যা? ফিল ফ্রি টু দে টেল মি। মার্জি ছোট্ট করে বলল। কাজ নামানো যায়। অন করা তো? বন্ধ করে দিন। আর ইউ শিওর? মার্জি মাথা দোলালো। মাহিন এসি বন্ধ করে কাজ নামিয়ে দিল। মার্জি প্রাণ খুলে শ্বাস নিল। সময় নিয়ে ফিরে তাকালো। মনে পড়লো তার কাছে টাকা নেই, মাত্র 100 আছে। রিক্সা ভাড়া সম্পূর্ণ 2000 টাকা ভেঙেছে আজ। রেস্তোরাঁয় গিয়েছিল, সাথে টুকটাক কেনাকাটা করলো। এখন থতমত গলায় আওড়ালো। আমার কাছে কিন্তু টাকা নাই। লাঞ্চ কি আপনি করাবেন? আমি কিন্তু 0.5% দিতে পারবো না। মাহিন মাথা ঘুরিয়ে তাকালো, দৃঢ় দৃষ্টিতে মার্জিকে দেখছে। তার এই গাঢ় চাহনি মার্জি হজম হলো না, অপ্রস্তুত বোধ করলো। এভাবে তাকানোর কি আছে? অন্য কেউ হলে চওড়া গলায় ধমকে পুরো গোষ্ঠী ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলতো সে। কিন্তু সামনের এই সুদর্শন পুরুষকে যে তার পছন্দ হয়েছে। লম্বা চওড়া সুস্বাস্থ্যের অধিকারী, একদম তার মনের মতো, বয়সটাও মানানসই। তার তো সর্বদা একটু বয়সী পুরুষের শখ ছিল, ম্যাচিউরড অ্যান্ড কাম, কালেক্টেড টাইপ।
ইস, এক দেখায় এতটা পছন্দ করে বসেছে যে এখন মার্জির একটু ভয় লাগছে তাকে আবার রিজেক্ট করে দিবে নাকি, দিতেও পারে। তার চরিত্র তো ফুলের মতো পবিত্র, এই পবিত্র চরিত্র দেখে না আবার পালিয়ে যায় লোকটা। এই যে এত করে একটু ঠিকঠাক সুচরিত্রবান হতে চাচ্ছে, পারছে কই? কথায় আছে স্বভাব যায় না ইহকালে। মার্জি মুখশ্রী অন্ধকার করে রেখেছে, আনমনে ভাবনায় গভীরভাবে বিভোর। মাহিন মনে মনে হাসলো, দীর্ঘ হাসি। মার্জিকে খুব করে দেখে নিয়ে বলল, আজ না হয় আমি দিলাম। মাথা দোলালো মার্জি, পুনরায় বাইরে নজর রাখলো। মার্জির দৃষ্টি আড়াল হতেই মাহিন নিঃশব্দে হাসলো। ঝকঝকে সুন্দর দাঁতগুলো দৃশ্যমান, চোখের কোণ ডুবে গিয়েছে। ভাজে ভাজে বিড়বিড়িয়ে আওড়ালো, ইন্টারেস্টিং। অয়ন বাড়ি ফিরছে না বেশ কিছুদিন ধরে। নিজের টাকায় ফ্ল্যাট কিনেছে, ঠিক তাদের অফিসের সামনে। আপাতত সেখানেই থাকে। লতা বেগম ছেলের জন্য কেঁদে কেটে অস্থির। খাওয়া দাওয়া এক প্রকার ছেড়ে দিয়েছেন, ঠিকমতো ঘুমাচ্ছেন না। সৈকত সাহেব হাজারো চেষ্টা করে স্ত্রীকে সামলাতে পারছেন না। দুর্বল শরীর নিয়ে বিকালের দিকে অজ্ঞান হয়ে গিয়েছেন লতা বেগম। বাড়িতে ডাক্তার ডাকা হলো। সেই মুহূর্তে সৈকত সাহেব ছেলেকে খবর দিলেন। অয়ন ফিরতে সময় নেয়নি, হন্তদন্ত ভঙ্গিতে ছুটে এসেছে। ঘেমে নিয়ে একাকাশে মায়ের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। ডাক্তার তখনও বসে পরীক্ষা করছেন। লতা বেগমকে কিছু ওষুধপত্রের নাম লিখে দিয়ে উঠে দাঁড়ালেন। তাকে এগিয়ে দেবার জন্য সাথে গেলেন সৈকত সাহেব। অয়ন কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, এক মনে চেয়ে থাকলো মায়ের পানে। জন্মদাত্রী মায়ের অবস্থা মানতে পারল না। দরজায় মাথা ঠেকে চোখ জোড়া বন্ধ করে রাখলো। কাঁধে হাতের স্পর্শ পেয়ে চোখ মেলে তাকালো। সামনে তার বাবা দাঁড়িয়ে, মাথাটা বাবার কাঁধে এলিয়ে দিল। সৈকত সাহেব ছেলেকে আস্থা দিলেন। ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। অস্বাভাবিক করুণ গলা শোনালো অয়নের। আমি খুব ভালোবাসি সাবিহাকে। আই কান্ট লিভ উইদাউট হার। আমি জানি তো। মা কেন বুঝতে চাচ্ছে না? বুঝবে, তুই ভেঙে পড়িস না। লতা বেগমের চোখ জোড়া নড়ে চড়ে উঠে বন্ধ চোখের কোণ ঘেঁষে অশ্রু গড়িয়ে পড়ে। কোনো মতে ঘুরে শুলেন, অস্পষ্টভাবে চোখ মেলে তাকালেন। দৃষ্টি নিবদ্ধ দেয়ালে, ভাবনায় মশগুল তিনি। ছেলের কথাগুলো কানে বেজে উঠছে, মস্তিষ্কে পৌঁছে দিচ্ছে। অয়ন নিজ হাতে খাবার নিয়ে এসেছে, মায়ের পাশে বসেছে। প্লেট হাতে সে কিছুক্ষণ বসে রইল, তারপর খুব ধীর স্বরে ডাকে। মা, লতা বেগমের জবাব নেই, তবে চোখ মেলে তাকালেন তিনি। অয়ন হাত বাড়ায়। ওঠো, আমি খাইয়ে দিই। লতা বেগম উঠে বসলেন, দুর্বল শরীর নিয়ে। চুপচাপ তাকিয়ে থাকলেন ছেলের পানে। অয়ন মুঠো ভাত এগিয়ে ধরতেই মুখ খুললেন, খেয়ে নিলেন চুপচাপ। সৈকত সাহেব হাসি মুখে দরজার সামনে দাঁড়িয়ে নিঃশব্দে ভেতরে ঢুকলেন তিনি। তিনি এখনো অফিসার কোটে, হয়তো অফিস যাবেন। লতা বেগম তাকে উদ্দেশ্য করে নির্বিকার ভঙ্গিতে বললেন, তৈরি হয়ে নাও, আমরা বেরোবো। সৈকত সাহেব ভ্রুজোড়া কুঁচকে শুধালেন, কই বেরোবা? শাহজাহান বাড়ি, সাবিহার হাত চাইতে, আমার ছেলের জন্য। অয়নের হাত থমকে গেল। ফট করে নজর তুলল, মায়ের নরম দৃষ্টিতে দৃষ্টি মিলল। লতা বেগম মলিন মুখে হাসলেন। আর দেরি নয়, আমরা আজই যাব। অয়ন চমকে পলকহীনভাবে তাকিয়ে, যেন কথাগুলো এখনো সে হজম করতে পারেনি। সৈকত সাহেব শব্দ করে হাসলেন। কক্ষ জুড়ে তার হাসির বিচরণ বয়ে চলেছে। অয়ন চোখ বুঝল, স্তব্ধ হয়ে বসে সে। হুট করে লতা বেগমকে জড়িয়ে নিল শক্ত করে। ধন্যবাদ মা। তন্ময় ঢাকার বাইরে যাবে কাজের সূত্রে, দুদিনের জন্য। রাতে বেরোবে 9টার আগ দিয়ে। ঘড়ির কাঁটা ঘুরছে 5টায়। অফিস থেকে মাত্রই ফিরেছে, টুকটাক কাজগুলো বাড়িতে করে নিবে। বসার কক্ষে এসে এই সোফায় শরীর ছেড়ে বসে পড়ল। চারিপাশে তীক্ষ্ণ নজর বুঝিয়ে নিল। সিঁড়ি বেয়ে দৌড়ে নামতে থাকা দীপ্ত বিষয়টা খেয়াল করেছে। ফুটবল হাতে সে বাইরে যাচ্ছে, বন্ধুদের সাথে খেলবে। যাওয়ার পূর্বে তন্ময়কে তথ্যসূত্র দিয়ে গেল। অরুয়াপুর ঘরে শুয়ে আছে, শরীর ভালো না, লাঞ্চও করেনি। তন্ময়ের শান্ত চেহারা থমথমে হয়ে উঠল মুহূর্তেই। কপালের মধ্যস্থানে ভাঁজ পড়ল। উঠে দাঁড়ালো। জবেদা বেগম রান্নাঘরে ছিলেন, গ্লাসে করে পানি নিয়ে এসেছেন ছেলের জন্য। তাকে পেতেই তন্ময় শুধালো, অরু সারাদিন নাকি খাইনি, অসুস্থ? কত করে ডেকে আসলাম, মেয়েটা কথা বলছে না। কথা বলছে কই? বেঘরে ঘুমোচ্ছে। হঠাৎ কি হলো? তোর শাশু ডাক্তার ইমরানকে আনবে আজ, মেয়েটাকে দেখাতে হবে। খাবার দাও, আমি যাচ্ছি। ভাড়া আছে, দিচ্ছি দাঁড়া। ওরও হাঁসফাঁস করছে। এত অস্থির কেন লাগছে? বিছানায় রীতিমতো গড়াগড়ি খাচ্ছে, শান্তি পাচ্ছে না ঘুমিয়ে। তবুও মরার মতো চোখ বুজে, খিদেও লেগেছে, তবে খেতে ইচ্ছা করছে না। দরজা খোলার কিঞ্চিত শব্দ শুনতে পেল অস্পষ্টভাবে। চোখ খুলে তাকাবে যে সেই শক্তিটুকুও পাচ্ছে না। আধারে তলিয়ে যাওয়া কক্ষে বাতি জ্বলে উঠল। চোখে আলো লাগতে ওরু মৃদুস্বরে উফ আওড়ালো। চোখ মেলে তাকালো। তন্ময় দাঁড়িয়ে, হাতে প্লেট, গলায় এখন ওটাই ঝুলানো উস্কো খুস্কো চুল। ওরু চোখ জোড়া পিটপিট করলো, তড়িঘড়ি করে উঠে বসলো। দেয়াল ঘড়িতে চোখ বোলালো, মাত্র 5টা 20। এত তাড়াতাড়ি তন্ময় চলে এলো, নিশ্চয় কারণ আছে। অফিস থেকে তাড়াতাড়ি ফেরার লোক তো তন্ময় নয়, তাই ঘটা করে প্রশ্ন করলো, এত তাড়াতাড়ি এলেন যে? আপনি কি বিজনেস ট্যুরে যাবেন? ওরুর সন্দেহ সঠিক। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেললো। বিজনেস ট্যুর নিয়ে ওরুকে কিছু বলবে না ভেবেছিল। মেয়েটা শুনলে মন খারাপ করবে, সঙ্গে যেতে চাইবে, বাহানা করতে বসবে। এতগুলো কারণ ধরে লুকাতে চেয়েছে।
পারল কই। তন্ময়ের জবাব না পেয়ে অরু পুনরায় জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন? কতদিনের জন্য? বলছি খেয়ে নে। শুনি আগে বলেন। অরু, তন্ময়ের ধমকে দমে গেল অরু। মিনমিনে গলায় বলল, খাইয়ে দেন। তন্ময় ওয়াশরুমের দিকে এগুলো। অরু চোখ মুখ অন্ধকার করে রেখেছে। এইভাবেই সকাল থেকে খারাপ লাগছিল। এখন তার খারাপ লাগা আকাশ ছুঁয়েছে। তন্ময় কাছাকাছি থাকবে না ব্যাপারটা সে মানতেই পারে না। কষ্ট হয়, দম আটকে আসে। তন্ময় ততক্ষণে হাত ধুয়ে এসেছে, প্লেট হাতে অরুর পাশে বসেছে। লম্বা আঙ্গুলগুলো ভাত নাড়ছে। মেখে 5 আঙ্গুলে মুঠোয় নিয়ে অরুর মুখের সামনে ধরল। অরু ঝটপট খেয়ে নিল। মুহূর্তেই পেট নড়ে চড়ে উঠে বমি বমি ভাব। নিজেকে নিয়ন্ত্রণ করে শুধালো, আপনি খেয়েছেন? না। আমি খাইয়ে দেই। তন্ময় মাথা তুলে তাকালো। অরুর ফোলা ফোলা ঘুমন্ত মুখশ্রীতে নজর বোলালো, তবে মুখে কিছু বলল না। হ্যাঁ না কিছুই করলো না। কয়েক নালা খেয়ে অরু থমকে গেল। এবার প্রখরভাবে পেট গুলিয়ে আসছে, আর খেতে ইচ্ছা করছে না। তন্ময় জোর করে আরো দুমুঠো খাওয়াতে এই বিপত্তি ঘটলো। তন্ময় অবস্থা বুঝে প্লেট সরিয়ে রাখলো। খারাপ লাগছে? আর খেতে হবে? তন্ময়ের কথা শেষ হতে পারেনি, অরু মুখ চেপে ছুটে গেল ওয়াশরুম। গদগদ করে এক গাদা বমি করে বসলো। পেটে যা ছিল সবই ফেলেছে। তন্ময় ইতিমধ্যে ছুটে এসেছে, অত্যন্ত চিন্তিত সে, দিশেহারা। অরুর মাথা আগলে রেখেছে। চুল গুছিয়ে মাথায় পানি ঢেলে দিল, মুখ পরিষ্কার করে বিছানায় এনে বসালো, কপালে হাত ছোয়ালো। কি হয়েছে? জ্বর তো নেই তাহলে? ভীষণ খারাপ লাগছে। অরুর মাথাটা তন্ময়ের কোলে হেলে পড়লো। চোখ বুজে সে সেভাবেই রইল। হাত বাড়িয়ে তন্ময়ের কোমর জড়িয়ে নিল। সেই চিরচেনা পারফিউমের ঘ্রাণ ভেসে আসছে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে তাকে। অরু কয়েক দফায় শুকিয়ে নিল। নেশা ধরে যায় এই ঘ্রাণে। এই ঘ্রাণ তো একান্তই তার তন্ময় ভাইয়ার। অরু তার ছোট নাক ঘষে দিল তন্ময়ের কোমরে। বিড়বিড়িয়ে বলল, আপনার থেকে একটা মিষ্টি গন্ধ আসছে, আমার খুব ভালো লাগে। শুয়ে পড় দেখি। অরুকে বিছানায় শুয়ে তার পাশে বসলো, চুলে আঙ্গুল চালালো। অরু গভীরভাবে তন্ময়ের বাম হাত 2 হাতের মুঠোয় নিয়েছে, সেখানে গভীর নিদ্রায় তলিয়ে গেল। তন্ময় তবুও ঠায় বসে চুপটি করে অনেকক্ষণ এক মনে চেয়ে থাকলো। অধৈর্যরা এগিয়ে নিয়ে অরুর কপালে মধ্যস্থান ছুঁয়ে দিল, ধীরস্বরে আওড়ালো, এই যে মুগ্ধ নয়নে তোকে দেখতেই থাকি, তবুও তো দেখার স্বাদ মেটে না। এখন রাত 9টা। তন্ময় বেরিয়েছে 7টায়, খুবই ইম্পর্টেন্ট মিটিং। না হলে সে যেত না। অরুকে এভাবে রেখে যাওয়ার প্রশ্নই আসে না। দ্রুত গিয়ে দ্রুত ফিরবে বলেই বেরোনো। জ্যামে আটকে সে পুনরায় কল করলো বাবাকে। মুস্তফা সাহেব ধরলেন গম্ভীর মুখে। হ্যাঁ। হ্যালো বাবা, হুম। আশরাফুল আঙ্কেল এসেছেন? না, আসবে এখনই। ওর ঘুম থেকে উঠেছে? বেশি খারাপ? মুস্তফা সাহেব ভোতা মুখে বললেন, বাবা, তুমি নিশ্চয়ই একা চিন্তিত নও। আমরাও এভাবেই চিন্তিত। কাজ করতে গেছো, যাও। আমরা আছি ওরকে দেখার জন্য। সিরিয়াস কিছু হলে বলো। হুম। জাবেদা বেগম রান্না করছেন অরুর পছন্দের তরকারি, চিংড়ির কোপ্তা। মেয়েটার মুখে স্বাদ নেই, তাই স্পেশাল কিছু রান্না করছেন। সুমিতা বেগম একটু পর পর উপরে যাচ্ছেন, মেয়েকে দেখে আসছেন। পায়েস, রসমালাই কত কিছুই নিয়ে গেলেন, কিচ্ছুটি মুখে তুলছে না, বমি করে বসছে। দীপ্ত ও ফিরে অসুস্থ তরুর পাশে বসে। একে একে বাড়ির সবাই অরুর কক্ষে চলে এলো। ডাক্তার আশরাফুলও ইতিমধ্যে চলে এসেছেন। আপাতত অরুর পাশে চেয়ারে পেতে বসে হাতের নলি চেক করছেন। অরু বন্ধ চোখ খুলে দেখে নিলেন। সময় নিয়ে বেশ কয়েকবার একইভাবে চেক করছেন। ভুরুজোড়া কুচকে আসছে। লাগাতার আরও কয়েকবার একই পদ্ধতিতে কিছু চেক আপ করে নিলেন। মোস্তফা সাহেব চিন্তায় পড়লেন, এগিয়ে এসে শুধালেন, কি হয়েছে আশরাফুল? সিরিয়াস কিছু নাকি? আশরাফুল সাহেব হাত উঁচিয়ে থামতে বললেন। সময় নিয়ে বেশ কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে ফিরে তাকালেন। চোখ মুখ উজ্জ্বল, মুচকি হাসি ঠোঁট জুড়ে লেপটে মুস্তফা সাহেব ভরকে গেলেন। কি হয়েছে? আমার কাছে আয়। মোস্তফা সাহেব সামনাসামনি আসতে শব্দ করে হেসে আশরাফুল সাহেব মোস্তফা সাহেবের কাঁধে হাত রাখলেন। পাশাপাশি হেঁটে কক্ষ থেকে বেরোচ্ছেন। পেছন বাকিরাও আসছে। ঘুমন্ত অরুকে সকলে রেখে আসলো। অত্যন্ত ঠান্ডা গলায় আশরাফুল সাহেব বললেন, বন্ধু, বাড়িতে মিষ্টি আছে তো? মানে মিষ্টি? না থাকলে আনা। মিষ্টি মুখ ছাড়া কিন্তু আমি যাচ্ছি না বন্ধু। হ্যাঁ। দাদা হতে যাচ্ছিস, খুব শীঘ্র হ। নিস্তব্ধতা, নীরবতা বয়ে গেল, থমকে গেল চারিপাশ, রুখে গেল শ্বাস প্রশ্বাস। চমকের চিহ্ন সকলের মুখশ্রীতে লেপটে। আনোয়ার সাহেব 2 কদম পেছনে চলে গেলেন। অবাকের চূড়ান্তে তিনি। কাঁধ রীতিমতো কেঁপে উঠছে। সুমিতা বেগম কাপড় দিয়ে মুখ চেপে ধরেছেন, চোখ জোড়া বড় বড়। সাবিহা চিৎকার করে বসেছে। মোস্তফা সাহেব তখনও ঠায় দাঁড়িয়ে। তার পা জোড়া থমকে যেন কিছুক্ষণের জন্য শ্বাস নিতেও ভুলে গেলেন।
স্তব্ধতায় আবদ্ধ শাহজাহান বাড়ি। অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত, অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল, মোটেও বিশ্বাস করার মতো নয়। আপন বন্ধুর মুখ থেকে না শুনলে কখনোই বিশ্বাস করতে না মোস্তফা সাহেব। কতটা পারদর্শী ডাক্তার তার বন্ধু সে খুব ভালোভাবে জানে। অহেতুক ফাজলামি করার মানুষ সে নয়। তাহলে বুকের ভেতর চিনচিন করছে, বুকের ব্যথাটা আবারও শুরু হয়েছে। বুক আঁকড়ে বসে পড়লেন সোফায়, চোখ মুখ থমথমে, বড্ড নাজেহাল অবস্থা তার। মানুষটি কতটা আশ্চর্য হলে এভাবে থমকে যায়। সুমিতা বেগম এখনও ঠায় দাঁড়িয়ে, মুখে শাড়ির আঁচল গুজে আছেন, নড়ছেন না অবধি। বাকরুদ্ধ হয়ে আছেন। স্তব্ধ আনোয়ার সাহেব ঘুরে তাকালেন বড় ভাইয়ের দিকটায়। পিট চোখে কিছুক্ষণ তাকিয়ে পরপর স্ত্রীর দিকে দৃষ্টিপাত ফেললেন। সুমিতা বেগম তার নজর উপলব্ধি করে ফিরে তাকালেন। দৃষ্টিতে দৃষ্টি মেলে গেল দুজনার। আনন্দে বিমোহিত সুমিতা বেগম মুহূর্তে অস্পষ্ট স্বরে কেঁদে দিলেন। ডুকরে কেঁদে স্বামীর উদ্দেশ্যে বিড়বিড় করে বললেন, আমাদের অরু, ওগো আমাদের অরু, আমাদের ছোট্ট অরু। তার কথাগুলো জড়িয়ে আসছে, গুলিয়ে ফেলছেন। ঠিকভাবে বলতেও সক্ষম হচ্ছেন না। খুব বড় সড়ো শখ পেয়েছেন। এত দ্রুত কাটাতে পারবেন না। সর্বপ্রথম সাবিয়া নড়ে চড়ে উঠল। থমকে যাওয়া পা জোড়া বহুক্ষণ লাগিয়ে সামনে বাড়ল। কম্পিত গলা উঁচিয়ে ডাকলো, আশরাফুল চাচা। ডাক্তার আশরাফুল সাহেব ভীষণ বিরক্ত তখন। সরু চোখে শাহজাহান বাড়ির সদস্যদের মেপে নিচ্ছেন দু চোখে। বিশেষ করে অবাস্তবিক মোস্তফা সাহেবকে। এমন রিয়াকশন তিনি মোটেও আশা করেননি। কই ভাবলেন তাকে কোলে তুলে এলোপাথারি ছোটাছুটি হবে, চেঁচামেচি হবে, শোরগোল হবে। অথচ হলো কি, তার দেখা এই প্রথম পরিবার যারা এত মিষ্টি সুসংবাদ শুনে স্তব্ধীকৃত হয়ে গিয়েছে। সাবিহার ডাকে সেদিকে দৃষ্টিপাত করলেন আশরাফুল সাহেব। ছোট্ট হুঁ শব্দ করলেন গম্ভীর মুখে। সাবিয়া ফটফট চোখে তাকিয়ে খুব মেপে তোতলানো স্বরে জিজ্ঞাসা করল, সত্যি অরু প্রেগনেন্ট? হুম। সাবিয়া চেঁচালো উচ্চ কণ্ঠে, পরপর লাফালো। দুহাতে মুখ ঢেকে সামনে চেঁচিয়ে চলেছে সে। তার উদ্ভট আচরণে মোস্তফা সাহেব বাস্তবে ফিরলেন যেন। বড় বড় চোখে তাকালেন। শব্দের তোড়জোড়ে কম বেশি সবাই নিজেদের ভাবনার সাগর হতে বেরিয়েছে। সাবিয়া ছুটে জাবেদা বেগমকে আঁকড়ে ধরেছে, মুখ গুজেছে বক্ষস্থলে, কণ্ঠেস্বর ছটফট করছে। একটু ভেবে পুনরায় আওড়ালো, মা, আমি খালামণি হতে চলেছি। খালামণি। খালামণি নাকি ফুপি, কোনটা হব? মা, তুমি কি হতে যাচ্ছ? নানু নাকি দাদি? আমরা সব হতে যাচ্ছি মা, সব। জাবেদা বেগমের অধর জুড়ে হাসি, চোখ জুড়ে জল। স্বাভাবিকভাবে মাথা দোলালেন। আনোয়ার সাহেবের নয়নজোড়া অজান্তে আনমনে বড্ড লুকিয়ে ভিজে উঠেছে। অত্যন্ত ঠান্ডা স্রোত বয়ে চলেছে বক্ষস্থলে। হৃদস্পন্দন রুখে আসছে। তার ছোট্ট মা কখন বড় হয়ে গেল। মনে হচ্ছে এই তো সেদিনই ছোট্ট টুকটুক পদক্ষেপ ফেলে সামনে এসেছে। সমানতালে কেঁদে বায়না ধরেছে তার সঙ্গে অফিসে যাবে, পিছু ছাড়বে না কোনো মতেই। তার সেই ছোট্ট মেয়েটা, তার অরুর কোল জোরে সন্তান আসছে, সে নানা হতে যাচ্ছে। এর থেকে সুখের সংবাদ কি হয়? হয় না। মোস্তফা সাহেব দাঁড়িয়েছেন, আনচান করছেন সে। ছোট ভাইয়ের চোখে চোখ মেলাতে পারছেন না। এত বড় সুসংবাদ শুনেও গোপনীয় কারণবশত সুখের বহিঃপ্রকাশ করতে পারছেন না। কিভাবে পারবেন? নিজের মেয়ে মাস্টার শেষ করে ফেলেছে, এখনো বিয়ে দেননি। এত সময় আহ্লাদ দিয়েছেন, অথচ নিজের আরেক মেয়েকে এমন পরিস্থিতিতে ফেলেছে তারই ছেলে। ভাইকে কিভাবে মুখ দেখাবে সে? স্বল্প বয়সের অরু কতটুকু বুঝে? বিয়েরই বা কত মাস হলো? আনুষ্ঠানিক বিয়েটাও এখনো দেননি। ভেবেছিলেন অরুর অনার্স শেষ করুক, তারপর না হয় ধুমধামে বিয়ে দিয়ে দিবেন ছেলে মেয়ের। তারপর মাস্টার্স শেষ করলো, তারপর না হয় নিজেদের ভবিষ্যৎ নিজেরা বেছে নেবে। কিন্তু কি হলো? তাদের অরু যে খুব ছোট, অবুঝ, কেবলই জীবন শুরু হয়েছে তার। এখনই তো ভার্সিটি জীবন উপভোগ করার সময়। এই সময় মেয়ের ভবিষ্যতে চিন্তাভাবনা, দাদা হবার অগাধ খুশি ঢেকে গিয়েছে। দাউ দাউ জ্বলছে ভেতরটা। আনোয়ার সাহেব যেমন নিজের ভাইকে বুঝতে পেরেছেন, এগিয়ে গেলেন কাছাকাছি, খুব ভদ্রভাবে ডাকলেন। বাজান, মাথা তুলে তাকালেন মুস্তফা সাহেব। আনোয়ার সাহেব প্রাণবন্ত রূপে হেসে বললেন, নানা হচ্ছে। মোস্তফা সাহেবও দমে গেলেন। ঠোঁটের দুপ্রান্ত উঁচিয়ে আসছে। আমি দাদা। মুহূর্তে আনোয়ার সাহেব দুহাত মেলে দিলেন। খুব আলগোছে সমানতালে লম্বাটে দু ভাই বাহুবন্ধনে আবদ্ধ হলো। ঠোঁটে দীর্ঘ হাসি তাদের। হাজারো অমত, হাজারো নগণ্য চিন্তা ভাবনা এই আকাশ কুসুম সুখের সামনে ফিকে পড়ে গেল মুহূর্তেই। আশরাফুল সাহেব ছোট্ট করে কাশলেন, গম্ভীর মুখে বললেন, শাহজাহান বাড়ির মিষ্টি কি আমার নসিবে হবে? ওহি সাহেব হাসলেন, শব্দময় হাসি। হাসির রেশ ধরেই বললেন, এই সুসংবাদের জন্য তাজা মিষ্টি দ্বারা এই মিষ্টি মুখ করবো। কত রকম মিষ্টি খাবেন? সব রকম খাওয়াবো। এই আকাশ যাও, যত রকম মিষ্টি আছে নিয়ে আসো। আকাশ শেষে মাথা দুলালো, পা বাড়াবে পূর্বেই শুনল মোস্তফা সাহেবের গম্ভীর স্বর। আকাশ, ও তোর ছেলেটাকে কল করো, এক্ষুনি ফিরতে বলো। ওর সাথে আমার বোঝাপড়া আছে। অভদ্র ছেলে। ভিন্নভাবে ভিন্ন অনুভূতিতে ভেসে বেড়ানো শাহজাহান বাড়ির কলিং বেল বেজে উঠল হুট করে। এমন সময় কে এসেছে? কারো তো আসার কথা না। তন্ময়ের ফিরতে তো নিম্নে 2 ঘন্টা। বেশ খানিকটা দূরে চলে গিয়েছে সে। তাহলে কে? দীপ্ত লাফিয়ে ইতিমধ্যে ছুটে গিয়েছে দরজা খুলতে। খুশিতে বেসামাল হয়ে পড়েছে সে।
কখন যাবৎ খুশিতে লাফাচ্ছে সে বলা মুশকিল। সদর দরজা সটানভাবে মেলে দিল। দুয়ারে দাঁড়িয়ে লতা বেগম, পাশেই সৈকত সাহেব। অয়ন তাদের পেছনে লম্বাটে ভঙ্গিতে দাঁড়িয়ে, মাথাটা উঁচু। তার সাথে ড্রাইভার রোহান সাহেবও উপস্থিত, হাত জুড়ে কয়েক রকমের মিষ্টান্ন। যত রকম মিষ্টি আছে সবই তো এনেছে মনে হচ্ছে। অসময়ে এমন রাত করে বিনা আমন্ত্রণে তাদের দেখতে পেয়ে ইতস্ততা অনুভব করলেন মোস্তফা সাহেব। বড্ড চিন্তায়ও পড়লেন। এত সব মিষ্টি দেখে খানিক ভড়কেও গেলেন। সুসংবাদ তো মাত্রই এলো, সবাই শুনেছেন, তারা কাউকে তো বলা হয়নি। তাহলে এরা জেনেছে কিভাবে? মিষ্টি নিয়েও হাজির, তারাই তো এখনো মিষ্টি মুখ করতে পারেননি। আনোয়ার সাহেব এগিয়ে গেলেন, প্রচেষ্টার সহিত হাসি মুখে স্বাগতম করলেন, লিভিং রুমে নিয়ে আসলেন, বসতে বললেন, নিজের অপর পাশে বসলেন। অয়ন ঠিক মোস্তফা সাহেবের পাশে বসেছে, টান টান হয়ে, আর চোখে চারিপাশে তাকাচ্ছে। খুশিতে বাকবাক মোস্তফা সাহেবের ভুরুজোড়া খানিকটা কুচকালো। মনে মনে ছেলেটাকে আচ্ছা করে ধমক দিলেন, অসভ্য পোলাপান আজকালকার। কই গুরুজনের সামনে মাথা নত করে চুপসে লাজুক চোখে বসে থাকবে তা না। এতক্ষণ যাবৎ উৎসুক ভঙ্গিতে লাফানো সাবিহাও দমে গিয়েছে, মায়ের পেছনে লুকিয়েছে, আলগোছে আড়ালে আবডালে, রান্নাঘরে ছুটেছে, সেখান থেকেই কয়েকবার লুকিয়ে তাকিয়েছে। কম্পন খেলায় মেতেছে হৃদয়, দরফর করছে ভেতরটা, নানান প্রশ্ন ভেসে উঠছে মস্তিষ্কে। এ সময় কি করছে এখানে অয়ন? কই, তাকে তো কিছুই বলেনি। উত্তেজিত সাবিহা ঘাবড়ে গিয়েছে, অন্যায় কোন সমানে ঘষছে। পেছনে দরজায় দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেল। কামরায় ফিরে মোবাইল হাতে নিল, অয়নকে মেসেজ দিল দ্রুত হাতে। অয়নের জবাব এলো না। আরও কয়েকবার মেসেজ করলো, নো রিপ্লাই। বড্ড অস্বস্তিতে পড়েছে সাবিহা। আর চারিপাশে থেকে শুধুই উত্তেজনা। উত্তেজনায় কি সাবিহা মরে টরে যাবে? বাড়ির গিন্নি এরা আপ্যায়নের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। রুবিও তাদের সাহায্যের জন্য রয়ে গিয়েছে, এটা সেটা করে দিচ্ছে। হঠাৎ বুক চেপে দাঁড়িয়ে পড়ল, মায়ের চোখে তাকিয়ে বলল, ওরুকে দেখতে ইচ্ছে করছে খুব মা, আমি একটু ওকে দেখে আসি। বলে সে ছুটে গেল। মুখ চেপে সিঁড়ি বাইছে সে, খুব ভালোভাবে একটু অরুকে দেখবে, কপালে একটা চুমুও খাবে। তার মন হাঁসফাঁস করছে, তাদের ছোট্ট অরুটা মা হতে যাচ্ছে। ইস, লিভিং রুমে বড়দের আসর, বড়দের সামনে শুধু ছোট্ট দীপ্ত দাঁড়িয়ে দাঁত কেলিয়ে চলেছে সে। উৎসুক আচরণ করছে অজানা তথ্য ছড়িয়ে দেবার জন্য। ওহি সাহেব চোখ রাঙিয়েছেন দুবার, তাতে কাজ হলো বলে মনে হচ্ছে না। দীপ্ত মুচকি হাসছে। অয়ন হাতের ইশারায় ডাকলো। দীপ্ত ছুটে তার রানে চেপে বসলো। অয়ন ফিসফিসিয়ে জিজ্ঞাসা করলো, এত খুশি কেন? সুসংবাদ, কিসের? আমি মামা, চাচা হতে চলেছি। অয়নের হাস্যোজ্জ্বল মুখশ্রী থমকে গেল, দু চোখ বড় বড় আকার ধারণ করেছে। অবিশ্বাস্য স্বরে মিনমিন করে আওড়ালো, কি? তীব্র বর্ষণ, ঝড়ো হাওয়া, অশান্ত আধারে প্রকৃতি, রিমঝিম সুরে দুলছে গাছপালা, ফ্যাচফ্যাচে রাস্তা, ব্যবসা, প্রাকৃতিক গন্ধ ভেসে আসছে। অত্যন্ত মৃদু ঠান্ডা আবহাওয়া লেপটে পিছিল রাস্তা ধরে চলেছে আকাশি রঙের গাড়িটা, ছুটছে প্রবল বেগে, অগ্রাহ্য করে বসন্তকে, অশান্ত প্রকৃতিকে। নিস্তব্ধ গাড়ির মধ্যে সেলফোনটা বেজে উঠল। তন্ময় পাশ ফিরে তাকালো, স্ক্রিনে আকাশের নাম ভেসে উঠছে বড়সড় অক্ষরে। তন্ময় গাড়ি থামালো না, সেভাবে ডান হাতে বিল সামলে বা হাতে এয়ারপোর্ট কানে ঢুকালো। মুহূর্তে আকাশের বিচলিত স্বর শোনা গেল। সে বেগতিক গতিতে বলল, তাড়াতাড়ি বাসায় ফির, সর্বনাশ হয়ে গেছে। তন্ময়ের হৃদস্পন্দন থমকে গেল, শ্বাস প্রশ্বাস শুকিয়ে গিয়েছে। তার আতঙ্কিত জবাবের অপেক্ষা করল না আকাশ। নিজের বক্তব্য শেষ করে পরপর কল কেটে দিয়েছে আকাশ। তন্ময় ছটফটিয়ে ফের কল লাগালো। অশান্ত প্রকৃতি, পিচ্ছিল ফ্যাচফ্যাচে রাস্তার কথা মস্তিষ্ক থেকে ফেলে দিল। অসাবধানতার সহিত গাড়ি না থামিয়ে হুইল ঘুরিয়ে বাড়ি ফেরা পথে নিতে উদ্বিগ্ন হলো। সর্বোচ্চ রিচ বাড়ালো গতির। কল লাগছে না কেন, কি হয়েছে? তন্ময় ধরফরিয়ে মোস্তফা সাহেবের সেলফোনে কল লাগালো। রিং হচ্ছে, রিসিভ হচ্ছে না। সবকিছু ওলটপালট হয়ে আসছে চোখের সামনে। প্রকৃতির থেকেও অশান্ত তন্ময়ের ভেতরটা ভয়ে রীতিমতো তার শরীর ঠান্ডা হয়ে আসছে। অরু ছটফটানো শরীর, ব্যথিত চেহারা ভেসে উঠছে চোখের সামনে। বারংবার তাকে দু হাতে আঁকড়ে ধরে রেখেছিল, যেতে দিতে চাচ্ছিল না কোনোভাবেই। তন্ময় সেগুলো উপেক্ষা করে এসেছে। এগুলো ভাবতে চাপা কষ্টে বুকে তীব্র যন্ত্রণা শুরু হয়েছে। মস্তিষ্ক নানান খারাপ বিশ্রী চিন্তা ভাবনায় ভরে গিয়েছে, নাজেহাল করে তুলছে। গলায় কাটা হয়ে বিচ্ছে অরুর মুখশ্রী। তার আজ আশাটা ভুল হয়েছে, একদম ঠিক হয়নি। তার অরুর কিছু হলো না তো? উইলে থাকা হাতটা কাঁপছে তন্ময়, বড্ড গোপনে দগ্ধ উত্তেজনায় বুক ধরফর করছে। বক্ষস্থল অশান্ত সাগরের ন্যায় নিমজ্জিত। কিছু সেকেন্ডের জন্য দুই চোখ বুঝে এলো যেমন। ঝোড়ো বর্ষণ ভেদ করে দেখা মিলছে ট্রাকের সামনে। বড় হলদে ট্রাক সমান তালে সমান গতিতে ছুটে আসছে ছোট্ট রাস্তা জুড়ে। চোখ মেলে তাকাতে দেরি করে ফেলেছে তন্ময়। ইতিমধ্যে ট্রাক তার গাড়ির সামনে চলে এসেছে। এতটা নিকটে জরুরি বেগে ছুটে আসা গাড়িটা দেখে ভড়কে গেল সে। হুইলে থাকা হাতটা স্তব্ধ খেয়ে বসলো। নিজের গাড়ির গতিও সে সর্বোচ্চ বাড়িয়ে রেখেছে। হুট করে ব্রেক কষা অসম্ভব বটে। তন্ময় অন্তদন্ত ভঙ্গিতে হুইল ঘোরাতে চাইলো। আশেপাশে কি আছে খেয়াল করলো না। তীব্র বৃষ্টির তন্দ্রাঘরের আধারে বিলীন হলো যেন আকাশি রঙের গাড়িটা। হুঙ্কার ছুটিয়ে শব্দ করলো নিস্তব্ধ রাস্তায়। চারিপাশ জুড়ে পোড়ানো ধোঁয়া উঠছে। অস্পষ্ট আর্তনাদ চিৎকার শোনা গেল। খানিকক্ষণের মধ্যে ফিরিয়ে দিয়ে গেল একই নিস্তব্ধতা। পর মুহূর্তে চারপাশ হতে ছুটে এসেছে জনগণ। চেঁচামেচি শুরু হয়েছে অনেকের। অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তোড়জোড় করছে সকলে।
এক অদ্ভুত অভ্যাস গড়ে উঠেছে মার্জির। সেলফোনের পানে ভ্যাবলার মতো তাকিয়ে থাকা, চাতক পাখির স্ক্রিনে চোখ রাখা, মাহিনের কলের আশায়। মানুষটাকে খুব মনে ধরেছে তার। এত পারফেক্ট মানুষ কিভাবে হয়, কিভাবে? মার্জি দুহাত বাড়িয়ে রেখেছে। মাহিনকে একবার ধরতে পারলে ছাড়বে না, একদম বুকে আগলে রাখবে। এত সুন্দর মানুষ হয় নাকি? মার্জির অপেক্ষার অবসান ঘটল। মাহিনের কল আসলো রাত 12টায়। মার্জি তখন ঘুমে ঢুলুঢুলু। একবার রিং হতে না হতেই লাফিয়ে উঠে বসলো। খুব নিরিবিলি জায়গা দখল করলো, সেটা তার প্রিয় বারান্দা। রিং 4বার হতেই ধরল। হ্যালো? মাহিনের পুরুষালী স্বর শোনা গেল। ডিস্টার্ব করলাম? মার্জির বুকে ধাক্কা লাগলো, মৃদু ধাক্কা। গভীর রাতে এই গলার স্বর তার সর্বনাশ হয়ে দাঁড়িয়েছে, ক্ষতবিক্ষত করে দিচ্ছে সুপ্ত হৃদয়। বলতে ইচ্ছা করছে, তুই ডিস্টার্ব কর, যতটা ইচ্ছে কর, সারা জীবন কর, আমি তো সেটাই চাই, অল্প স্বল্প। তাহলে কি রাখবো ম্যাডাম? মার্জি বুকে হাত চেপে ধরল। উফ, এভাবে কেউ সম্বোধন করে সে তো বুক ব্যথায় মরেই যাবে। তবে রাখি মানে কি? হ্যাঁ, ঘুম ভাঙিয়ে এখন রাখবে? হতচ্ছাড়া, কোনো রাখারাখি নেই। সারা রাত এভাবে কথা বলতে হবে মার্জির সাথে। তবে মুখে কুলু পেটে রাখলো, জবাব দিল না। মাহিন বুঝে নিল, শব্দহীন হাসলো, দুষ্টুমি ভর্তি তার স্বরে। ডু ইউ লাইক মি মার্জি? দ্য ওয়ে আই ডু? মার্জির বুকের ভেতর কি সুনামি শুরু হলো? না হলে কিসের এত উথাল পাতাল? লাজুক কণ্ঠস্বর আড়ালে ঢেকে রাখার আপ্রাণ চেষ্টা। তুমি কি অফিস থেকে আসলে? মাহিন বিষম খেলো, লম্বাটে শ্বাস গলায় আটকে গেল। হুট করে এত আদরে তুমি ডাকার মানে? মাঝবয়সী বখাটে মাহিনকে কাবু করার ধান্দা না? এই মেয়ে তার সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে নির্ঘাত। আধারে তলিয়ে আছে কক্ষটি। ক্ষণে ক্ষণে স্তব্ধতায় রুখে অস্পষ্ট শ্বাস প্রশ্বাসের ঘন নিঃশ্বাস শোনা যাচ্ছে। বারান্দার দরজা মেলে আছে, পর্দাগুলো অশান্ত ভঙ্গিতে দুলছে। ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা বারান্দা ভিজিয়ে রেখেছে। ভেসে আসছে বৃষ্টির মৃদু শব্দ। অরুর গোলাপি ঠোঁট জোড়া এক চিলতে হাসি দেখা দিচ্ছে। ঘুমন্ত সে স্বপ্নের ঘোরে মিটিমিটি হাসছে, ঘোরের মধ্যে প্রলাপ করছে। হুট করে এই সুন্দর স্বপ্নটা ভেঙে গেল। আর মোরা চোখ মেলে তাকালো, সবকিছু অন্ধকার আধার। বৃষ্টির শব্দ শুনতে পেয়ে কান পেতে দিল। বৃষ্টি হচ্ছে। অরু হুড়মুড়িয়ে উঠে বসলো। বৃষ্টিতে ভিজলে কেমন হয়? বৃষ্টি বিলাস করে ফেলবে কি? সাথে তন্ময় হলে মন্দ হয় না। দুজন একসঙ্গে বৃষ্টি বিলাস করবে। অবশ্য তন্ময় একটু অমত করবে, ভিজতে চাইবে না। অরুকেও বাধা দিবে, তাতে কি? অরু জোর করবে, কঠিন জোর, কথা শুনবে না একদমই। সেলফোন হাতে নিল। রাত 12টা। তন্ময় নিশ্চয়ই বাড়ি ফিরেছে, বিছানা ছেড়ে উঠবে। পর মুহূর্তেই তার বিকেলের কথা মনে পড়ল। মানুষটা তো নেই, কাজের সূত্রে বেরিয়েছে। বড় এক দীর্ঘ নিঃশ্বাস বেরোলো। কিছুক্ষণের ভালো লাগা কোথায় যেন হারিয়ে গেল। মানুষটা আশেপাশে না থাকলে অরুর ভালো লাগে না। এক অদ্ভুত যন্ত্রণা সে অনুভব করে। বুকের ভেতর কিছু একটা নেই নেই মনে হয়। আজ কি চটফট একটু বেশি লাগছে? অশান্ত মনে অরু ফটো গ্যালারিতে ঢুকলো। কত শত ছবি, সব ছবি ডিঙিয়ে এসে তন্ময়ের একটা ছবি মনোযোগ দিয়ে দেখতে লাগলো। এক মনে স্থির চোখে তন্ময় ড্রাইভিং করছে। মুখশ্রী গম্ভীর, চোখে কালো সানগ্লাস, কানে ব্লুটুথ, মোটা ঘড়িতে আবদ্ধ হাতখানা হুইল চেপে। মন খারাপ নেই। ওর স্ক্রিনে বেশ কিছু চুমু খেলো। সেলফোন বুকে চেপে পুনরায় দীর্ঘ নিঃশ্বাস ফেললো। একটা কল করে নিবে আনচান মনে উঠে দাঁড়ালো। বারান্দার দিকটা এগুলো খুব করে ভেবে নিয়ে তন্ময়ের নাম্বারে ডায়াল করলো। ফোন বন্ধ। শহরের বাইরে গেলে নেটওয়ার্ক প্রবলেম দেখা দেয়, বেশিরভাগ সময় লাইনে পাওয়া যায় না মানুষটাকে। গম্ভীর সুপরিচিত সেই কণ্ঠস্বর শুনতে পেলে খারাপ লাগাটা অনেকটাই কমে আসতো তার। অভিমান হলো খুব। এত করে থাকতে বললো, কথা শুনেছে। অরুকে একদম গুরুত্ব দেয় না, একটুও না। ওর কথার কি 5 টাকার দামও নেই? এবার ফিরলে কথাই বলবে না, দেখাও করবে না। এত সব যন্ত্রণা দিচ্ছে, সেগুলো ফেরত তো দিতে হবে সুদে আসলে। বিষণ্ণ মনে অরু বাইরে তাকিয়ে পৃথিবী কাছে। হয়তো তারও মন খারাপ, ঠিক অরুর মতোই অভিমানী সে বিড়বিড় করে। ফিরে আসুন না, আমার যে ভালো লাগে না। থেমে থেমে ঝুম শব্দে বর্ষা নামছে। এ4 তোলা বর্ষণ, হিমশীতল বাতাস, ঘন প্রবল স্রোতে একঝাঁক বৃষ্টি রয়ে শুয়ে বইছে। শ্যাতলা রাস্তাঘাট ফকফকে পরিষ্কার আজ। জলসিক্ত গাছপালাদের বেসামাল উথাল পাতালতা। মেঘের সঙ্গে মেঘে চূড়ান্ত সংঘর্ষণে তীব্র শব্দ। আকস্মিক চমকে আশপাশ জ্বলে জ্বলে উঠছে ক্ষণে ক্ষণে। রাস্তার দুপাশে মেলেছে ঘন জঙ্গল, সারি সারি বড় বড় গাছ। আকাশি রঙের আকর্ষণীয় গাড়িটি দুমড়ে মুচড়ে ঝলসে গিয়েছে জীবনও ও বড় গাছটার সঙ্গে। বনাট লাফিয়ে উঠে গিয়েছে, দাউ দাউ করে আগুন ধরেছে সেখানটায়। কালো ঘোলাটে ধোঁয়া উঠছে গুরুতরভাবে। সামনের দুপাশের চাকা ছুটে বেরিয়েছে। আশেপাশে ছড়িয়ে পড়েছে পোড়াটে গন্ধ। হলুদ দানবীয় ট্রাকখানা বেশ সুস্থ সবল রয়েছে, কিছুটা দূরে দাঁড়ানো। হন্তদন্ত ভঙ্গিতে ট্রাক থেকে বেরোলো মাঝবয়সী এক ভদ্রলোক। রেজাউল আলম তার নাম। টাঙ্গাইল যাচ্ছিলেন মাল নিয়ে। এমন পরিস্থিতিতে পড়বেন স্বপ্নেও ভাবেননি। তিনি খুব ঘাবড়ে পড়েছেন। অন্য কেউ হলে জীবন নিয়ে পালাতো, ভুলেও গাড়ি রুখে এগিয়ে আসতো না। অ্যাক্সিডেন্টে গুরুতর হলে তো
নির্ঘাত জেল, সেটা জেনে কেনই বা আসবে এগিয়ে? ভয় রেজাউলও পাচ্ছেন, তবে নরম মনের তিনি পালাতে পারলেন না। সৎ সাহস নিয়ে চওড়া গলায় ধমকে সরালেন। সামনে জড়ো হওয়া ছাতার তলে মাথা পেতে দাঁড়ানো লোকজন, তাদের সরিয়ে ক্রমশ ভেতরে যাচ্ছেন তিনি। ইতিমধ্যেই চপচপে ভিজে গিয়েছেন। ভেঙে চুরে যাওয়া গাড়িটার সামনে এসে দাঁড়ালেন। ড্রাইভিং সিটের জানালার কাঁচ ফেটে গিয়েছে, ফেটে বেরিয়েছে একটা রক্তাক্ত হাত, যা রীতিমতো ধীরে ধীরে নড়ছে। কাঁপতে কাঁপতে পরপর সম্পূর্ণ হাত বেরিয়েছে। ভেতরের মানুষটা জীবিত বুঝতে পেরে আর 1 সেকেন্ড দেরি করেনি রেজাউল। ছুটে সামনে অগ্রসর হলেন, জানালা টেনে হিচড়ে খুলে ফেললেন। আধারে তলিয়ে থাকা রক্তাক্ত তন্ময়কে জাপটে ধরে বের করে আনলেন, মাটিতে শোয়ালেন, মাথাটা নিজের রানে নিয়ে নিলেন। তন্ময়ের কপাল ফেটেছে, অঝোর ধারায় তরল রক্ত বইছে, কান গলা বেয়ে যাচ্ছে টকটকে লাল রক্ত, মেখে গিয়েছে পরন্ত শার্টও। রেজাউল নিজের কোমরে বাঁধা গামছা খুলে তন্ময়ের কপালে তৎক্ষণাৎ বেঁধে দিলেন শক্ত করে। এখনই রক্তক্ষরণ থামানো প্রয়োজন। হাত বাড়িয়ে তন্ময়ের গাল চাপড়ালেন, দুবার নড়ে চড়ে ওঠে তন্ময়, অস্পষ্ট চোখ মেলে তাকায়। আল্লাহর অশেষ রহমতে সাংঘাতিক কিছু হয়। কপাল ফেটেছে আর হাত লম্বা আছে কেটেছে, কত শত দোয়াই না এই ছেলের জন্য বরাদ্দ। না হলে এতটা গুরুতর অ্যাক্সিডেন্টেও সুস্থ সবল কিভাবে রয়? এমন ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ঠেলে খুব কম মানুষ জীবন নিয়ে ফিরে, কেউ বা ফিরে তবে জীবন্ত লাশ হয়ে। রেজাউল চেঁচালেন। পানি আছে কারো কাছে? চিপে গরনের যুবক এগিয়ে আসলো, পিঠে তার কালো ব্যাগ থেকে নিজের পানির বোতল এগিয়ে ধরলো। রেজাউল বোতল নিলেন, সাবধানতাজনিত ভঙ্গিতে কিছুটা পানি মুখে দিলেন তন্ময়ের, পরপর আরো কিছুটা পানি খাইয়ে বোতল সরালেন। তন্ময় অজ্ঞান হয়েছে, এখন আর চোখ মেলে তাকাচ্ছে না, কোনো সারা শব্দ নেই। রেজাউল ভড়কে গেলেন, শব্দ করে চেঁচালেন, গালে ছোট করে চড় দেবার ভঙ্গিতা করছেন, আঙ্গুলের নাকের ডগায় ধরলেন। নিঃশ্বাস আছে জীবিত বুঝতে পেরে রেজাউল শান্ত হলেন, তড়িৎ গতিতে দুহাতে আগলে উঠালেন। এখনই হসপিটালে যেতে হবে। দেয়াল ঘড়ি ঘুরছে একটাই। ড্রয়িং রুমে এখনো আলাপ আলোচনার উত্তম মধ্যম চলছে। ইতিমধ্যে মোস্তফা সাহেব জেনেছেন সৈয়দ সাহেবদের আসার কারণ। তিনি তো মেনে নিয়েছিলেন অয়ন সাবিহার সম্পর্ক। তার মতে মেয়ের খুশির থেকে বড় কিছু আর নেই, নিজের অর্থ সম্পদ এমনকি সম্মানও নয়। মেয়ে আগে, তারপর সবকিছু। এখন মেয়ে যদি নিজে থেকে বয়সে ছোট কাউকে বিয়ে করে সুখী হয়, তাহলে তিনি তাই মানবেন, সাদরে গ্রহণ করবেন। লতা বেগম স্পষ্টবাদী মহিলা, গুরুগম্ভীর নন, আবার অমন হাস্যোজ্জ্বল নন। যতটুকু অনুভূতি থাকার তার মধ্যে আছে। তিনি মন খুলে কথা বললেন, নিজের সর্বোচ্চ চেষ্টা করলেন সম্পর্ক নতুনভাবে তৈরি করার। তার কথা কাজেও দিয়েছে। শাহজাহান পরিবারের সন্তুষ্টি তাদের ব্যবহারেই প্রকাশ পাচ্ছে। পরিবর্তন এসেছে থমকে যাওয়া দুই পরিবারের মধ্যে। এই যেন নতুন সম্পর্কের সূচনা। বিয়েটা অবশেষে মেনে নেওয়া হয়েছে, কথাবার্তা চলছে। এখন দুপক্ষের গুরুজন সহ আসনে বসার পালা। সুষ্ঠুভাবে একটা ডেট ফিক্সড করার পরিকল্পনা, তাড়াহুড়ো নেই। ধীরে সুস্থে বিয়ের কার্যক্রম হবে। আপাতত মুস্তফা সাহেব অন্য কিছু নিয়ে ভাবছেন। তিনি একটা ডিসিশন নিয়েছেন নিজ উদ্যোগে, যার সম্পর্কে এখনো কাউকে কিছু বলেননি এবং আপাতত বলবেন না। বলবেন সময় বুঝে। আকাশ তড়িঘড়ি করে এলো, অশান্ত ভঙ্গিতে মাথা দুলালো। অদ্ভুত, তনয় এখনো আসে নাই। সে কখন আসতে বললাম? আমি তো ভাবছি ও ঘন্টার মধ্যে বাড়িতে এসেছে, হাজির হয়ে হবে, অথচ ঘন্টার পর ঘন্টা পেরোচ্ছে, ওর খবর নাই। মুহূর্তেই মোস্তফা সাহেবের হাস্যোজ্জ্বল মুখশ্রীতে আধার ঘনিয়ে আসলো। চিন্তিত মুখে তিনি ভ্রুজোড়া কুঁচকে বললেন, কল দাও তো। ফোন সুইচ অফ চাচ্ছ? ওখানে গিয়ে পৌঁছাইছে, খবর নিয়েছো? যাই নাই। আনোয়ার সাহেব কথা তুললেন। কলে কি বলছো? তাড়াতাড়ি আসার জন্য টাকাটা দিলাম মাত্র। আমি শুধু বলছিলাম তাড়াতাড়ি আয়, সর্বনাশ ঘটেছে, একটু ফোন যেন দ্রুত ফিরে আস আর কি। ওই সাহেব তৎক্ষণাৎ ছেলেকে ধমকে ওঠেন। ছেলেটা অরুকে অসুস্থ দেখে গেছে, চিন্তায় কতবার কল করলো, দেখোস নাই? এই সময় তার সর্বনাশ হয়েছে। এর মানে কি দাঁড়ায়? অপদার্থ ছেলে, গাদার বাচ্চা। মুস্তফা সাহেব চুপ কর বলে উঠে ওই সাহেবকে দমিয়ে রাখলেন, চোখ মুখ শান্ত করে রেখেছেন, তবে ভেতরে তিনি বড্ড অশান্ত হয়ে পড়েছেন। ছেলেকে কলের উপর কল দিয়ে যাচ্ছেন। তন্ময় খুব কয়েকবার কল করেছিল, মুস্তফা সাহেব ধরেনি। জেদ ধরে নিজের উপর রাগ হচ্ছে এখন। ছেলেটা হয়তো বেশ চিন্তায় ছিল। ইতিমধ্যে হাস্যোজ্জ্বল মুখশ্রীগুলোতে চিন্তা লেপ্টে। অয়ন উঠে দাঁড়ালো, গাড়ির চাবি পকেট হতে বের করে নিয়ে বলল, আমি গিয়ে দেখে আসি। এভাবে দুহাত গুটিয়ে রেখে তো লাভ নেই। মোস্তফা সাহেব মাথা তোলালেন, তবে স্বস্তি পেলেন না। অদ্ভুত এবং মারাত্মক কিছু উল্টাপাল্টা চিন্তা ভাবনা মাথায় হানা দিতে শুরু করেছে। ছেলেটা বিপদে পড়লো কিনা। জাবেদা বেগম রান্নাঘর ছেড়ে বেরিয়ে এসেছেন, চিন্তিত সুরে বিলাপ করছেন, বড্ড অশান্ত ভঙ্গিতে পায়চারি করছেন। স্বামীর পাশে দাঁড়িয়েছেন ছেলে মেয়েরা। ঘর ছেড়ে দেখতেই তিনি চিন্তায় পড়েন।
যতক্ষণ অবধি না তারা সহি সালামতে বাড়ি ফিরে। আর এমন একটি খবরে তিনি সম্পূর্ণ নেতিয়ে। রাতে ৩টা, তন্ময়ের কোনো হদিস নেই। অয়ন আর আকাশ খালি হাতে ফিরে এলো, কোনো খোঁজ খবর দিতে পারল না। মোস্তফা সাহেব এবার অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। পুলিশ ইনফর্ম করার জন্য উতলা হলেন। ওহি সাহেব রাজি হলেন, সেও বলছেন পুলিশ নিয়ে বেরোতে। তাদের আলোচনার মাঝপথে অরু নেমে এলো। চোখ দুটো তার ফুলো, সকলকে একসঙ্গে দেখে চমকে উঠলো। হাবভাব সুবিধার নয়, বুঝে নিল। তবে কি হয়েছে ঠিক বুঝতে পারল না সে। অবুজের মতো নিচে নেমে এলো, প্রশ্ন করলো। কি হয়েছে? মুফতি বেগম এগিয়ে এলেন, অরুকে ধরলেন, নরম কণ্ঠে বললেন, কিছু না, এত তাড়াহুড়ো কিসের? এভাবে চলাফেরা করবি না। খিদে পেয়েছে? আয় খেতে আয়। কি খেতে ইচ্ছে করছে? চাচি এক্ষুনি বানিয়ে খাওয়াবো তোকে। অরু ভীষণ অবাক হলো। তার পরিবার ছোট থেকে আদরে যত্নশীল, তবে আজ একটু বেশি নয় কি? সবাই এত আগ্রহ কেন তার উপর? সবার মুখে একটাই কথা, সাবধানে। অরু মুফতি বেগমের সাথে রান্নাঘরে গেল। ঝাল কিছু একটা হলেই হবে জানালো। মুফতি বেগম চটজলদি পাস্তা বানানোর কার্যক্রম শুরু করলেন। অরু আলগোছে মুফতি বেগমের কাছে গেল, গা ঘেঁষে দাঁড়ালো, গলার স্বর নামিয়ে শুধালো, কি হয়েছে? কিছুই না। জবেদা বেগম রান্নাঘরে আসতেই তাকে ধরল অরু। এই বড় মা, কি হয়েছে? কি হবে পাগল মেয়ে, কিচ্ছুটি না, দেখি বস। শুধু তড়িগড়ি করে এখন থেকে এগুলো একদম বন্ধ, না হলে কান মুলে দিব। আচ্ছা করে। সুমিতা বেগম আদুরে হাতে মেয়ের চুলগুলো বাঁধতে ধরলেন। অরু আকাশ সমান চমকে সবাইকে দেখে নিচ্ছে। কি হয়ে গেল সবার? কিছু ঘন্টায় কি এমন হয়েছে? কলিং বেল বাজছে। রাত ৩:২৫। থানায় যাবে বলে বেরোতেই নিচ্ছিল শাহজাহান সাহেব। তড়িঘড়ি করে এগোলেন মোস্তফা সাহেব। বাড়ির সবাই লিভিং রুমে চোখ পেতে। জবেদা দরজার দিকে ছুটেছে, ছেলেটা এসেছে কিনা। অরু ১ প্লেট পাস্তা হাতে দাঁড়িয়ে, কলিং বেলের শব্দে সেও ডাইনিং ছেড়ে উঠে এসেছে। এই সময় কে এসেছে? আর বাড়ির সকলের চোখে মুখের অবস্থাও ভালো নয়। এইগুলো দেখে কৌতূহলে শেষ নেই। তার দরজায় শটানভাবে মেলে গেল। রেজাউল দাঁড়িয়ে আছেন তন্ময়কে আগলে ধরে। তন্ময়ের মাথা হেলে দুলে আছে, ব্যান্ডেজে মুড়িয়ে আছে মাথা, হাত এবং পা। রক্তে মাখামাখি এই শার্ট প্যান্ট, ভেজা অবস্থা শরীরের। অরুর হাতের প্লেট সজোরে শব্দ তুলে মেঝেতে পড়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়েছে নানা টুকরোয়। জাবেদা বেগম মেঝেতে ধপ শব্দে পড়ে গিয়েছেন, শান্ত নেই বাকিরাও। মোস্তফা সাহেব কেমন হেলে পড়লেন, বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেলেন কেমন। অবিশ্বাস্য চোখে সামনে চেয়ে আছেন, পাও আজ থমকে। ভিমরিকে পড়তে নিতেই হুঁশে আসলেন যেন। পরপরই হন্তদন্ত ভঙ্গিতে ছুটে সামনে অগ্রসর হলেন। মুখ ফেটে আর্তনাদ বেরোলো। কি হইল আমার আব্বার? বেহিসেবি বর্ষা অঝোর ধারায় জোরে প্রকৃতি রুষ্ট করতে এখনো ব্যস্ত। থেমে থেমে চমকাচ্ছে মেঘেদের দল। আধার পৃথিবীকে ক্ষণিকের আলোর ঝলকানি দেখিয়ে দিচ্ছে। অশান্ত বাতাস তেড়ে আসতে চাইছে বাড়ির ভেতরে। স্তব্ধতা ভেঙে অরু সজোরে চিৎকার করে ওঠে। আর্তনাদ কেমন ধরফড়িয়ে ছুটে এগুলো, অগ্রাহ্য করে বসলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাচের টুকরাগুলো। নরম তুলতুলে পায়ের তলা কাজ ঘেঁষে যেতেই রক্তের ছোপ ছোপ দাগ ভেসে উঠল মেঝেতে। ভড়কে উঠলেন আনোয়ার সাহেব, বিমুখ দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। পরপরই দ্রুত হাতে মেয়েকে বুকে আটকে নিলেন। তন্ময় বেশ দুর্বল, দাঁড়াতে পারছে না। তাকে ধরে আছে মোস্তফা সাহেব, ওহি সাহেব, পেছনে অয়ন, আকাশও সাহায্য করছে। সেখানে অরু কিভাবে যাবে তাই আটকে রেখেছেন, কিন্তু অরু ছটফটিয়ে উঠছে। এখন আর সে চিৎকার করছে না, হাউমাউ শব্দে কাঁদছে, নিজেকে ছাড়াতে চাচ্ছে। দুয়ারে দাঁড়ানো তন্ময়কে ছুতে চাওয়ার অসীম প্রচেষ্টায় মগ্ন সে। আনোয়ার সাহেবের বুঝ তাকে বোঝাতে সক্ষম হচ্ছে না। তার চোখের সামনে শুধু রক্ত। তন্ময়ের বিষণ্ণ মুখশ্রী, দুর্বল শরীর। রেজাউল সাহেব তখনও দরজা ধরে দাঁড়িয়ে ভেজা তন্ময়কে দুহাতে আগলে ধরেছেন। লম্বা চওড়া সুস্বাস্থ্যের অধিকারী মোস্তফা সাহেব ওই সাহেবের সাহায্যে ছেলেকে ভিতরে নিতে গিয়ে ব্যাকুল গলায় বিড়বিড়িয়ে আওড়ালেন, কি হয়ে গেল এসব আব্বা? এই তন্ময়। রেজাউল চটপট জবাব দিল। অ্যাক্সিডেন্ট, কবরস্থানের ওদিকে। অ্যাক্সিডেন্ট শুনে থমকে যান জাবেদা বেগম। খোদার নাম নিয়ে রীতিমতো হেলে পড়েছেন। মুফতি বেগম এবং সুমিতা বেগম না ধরলে তিনি পড়ে যেতেন ফ্লোরে। ইতিমধ্যে সাবিহাও চলে এসেছে। ভাইয়ের এই করুণ হাল সেও মেনে নিতে পারছে না। দু চোখ ভিজে উঠেছে। কিছুক্ষণ আগের উত্তেজনা, ভালো লাগা কোথায় যেন উবে গেল। একরাশ ভয়, আতঙ্ক বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিল। সোফায় একান্তে বসে ফুপিয়ে কাঁদছে। তন্ময়কে কামরায় নেওয়া হয়েছে, সবাই সেখানে। সাবিহাও গিয়েছিল। দাঁড়ানোর জায়গা নেই বিধায় বড়দের জায়গা দিয়ে সরে এসেছে। অয়নও তার পিছু পিছু এসেছে। চারিপাশে নজর বুলিয়ে পাশে বসেছে। খানিক কেশে গলা পরিষ্কার করে নিয়েছে। সাবিহার কান্নার স্বর মিলিয়ে গেল মুহূর্তে, তবে চোখ তুলে তাকালো না। শব্দহীন কান্নায় নিমজ্জিত সে। অয়ন সান্ত্বনার সুরে বলল, কাঁদছো কেন? কান্না থামো, ভাইয়ার কিছু হয়নি, সকালে দেখবি সুস্থ। সাবিহা ভেজা গলায় বিড়বিড় করলো, কি হয়ে গেল? কেন হলো? এ তো বিকেলেও সুস্থ সবল ছিল। তুমি এভাবে কাঁদলে ওরকে সামলাবে কে? মেয়েটা কেমন করছে দেখেছো? প্রচন্ড ভয় পেয়েছে। এই অবস্থায় তো হাইপার হওয়া ওর জন্য ভালো না।
সাবিহা মাথা দোলালো, দু হাতে চোখ মুখ মুছলো, উঠে দাঁড়ালো। তাদের অরু তো এখন একা নয়, অরুর ভিতরে আরেকটা অরু আছে, দুজনের খেয়াল রাখতে হবে। অয়ন হাসলো, সেও উঠে দাঁড়ালো, পুনরায় চারিপাশে নজর বুলালো, কেউ নেই। মুহূর্তে সাবিহার হাত টেনে বুকে জড়িয়ে নিল শক্ত করে দৃঢ় বন্ধনে। সাবিহা চমকে উঠল, ছড়াবার জন্য ছটফট করছে। আরে কি করছো? অয়ন হেসে সাবিহাকে বাহু বন্ধন হতে মুক্ত করলো, হাত বাড়িয়ে সাবিহার চোখের জল মুছিয়ে দিল। আজকে একটা জিনিস উপলব্ধি করলাম, তোমার চোখে পানি আমার সহ্য হয় না, বুকের যন্ত্রণা অনুভব করে। সাবিহা চোখ আড়াল করলো, মুখমণ্ডল ঘুরিয়ে ফিরিয়ে শুধালো। এখন কি আমি কাঁদতেও পারবো না? অয়ন হাসলো। যাও ওরুকে দেখো। সাবিহা আর চোখে তাকালো, মাথা দুলিয়ে অগ্রসর হলো পূর্ব দিক। সেদিক থেকে অরুর গলা শোনা যাচ্ছে, মেয়েটা কিভাবে কাঁদছে। তার কান্নার তোরে বাকিরা চুপসে গেছে, কেউই আর নিজেদের আবেগ দেখাচ্ছে না, বুকে গেঁথে রেখেছে। তাদের শান্ত দেখে হয়তো অরুর কান্নাকাটি থামবে, তার হৃদয় শীতল হবে। প্রকৃতি প্রাণবন্ত, ভেজা ভেজা আবহাওয়া, ঠান্ডা নির্জন চারিপাশ, মৃদু বাতাস বইছে, পাখিদের কিচিরমিচির শব্দ ভেসে আসছে। বৃষ্টি থেমেছে, আকাশ এখনো মেঘলা, প্রকৃতি আধারে। পর্দাগুলো দাপিয়ে দুলছে, এলোমেলো ভঙ্গিতে ছুঁয়ে দিচ্ছে অরুর মুখশ্রী। সে জানালা আর বিছানার মধ্যে বসেছে, পর্দাগুলো তাকেই পেয়েছে জ্বালানোর জন্য। বিছানায় মাথা পেতে রেখে বসেছে সে ফ্লোরে, বেঘরে ঘুমোচ্ছে। ৩টা থেকে ৫টা পর্যন্ত জেগেছিল, চাতক পাখির ন্যায় তাকিয়েছিল তন্ময়ের পানে। সহস্র চুমু খেয়েছে মুখমণ্ডল জুড়ে, কতটাই না শক্ত করে জড়িয়ে রেখেছিল মানুষটাকে। ভয়ে সর্বাঙ্গ থরথর করে কেঁপেছে। তন্ময় চোখ মেলে তাকিয়েছে, অস্পষ্ট স্বরে জানিয়েছে সে ঠিক আছে। তখন একটু শান্ত হয়েছে মেয়েটা, তার আগ পর্যন্ত শুধু কেঁদেছে, আর্তনাদ করেছে, পাগলের ন্যায় ছটফট ধরফড় করেছে। গলাটা শুকিয়ে কাটকাট হয়ে এসেছে তন্ময়। কয়েক প্রচেষ্টার পর আধো আধো চোখ মেলে তাকায়, মাথার সহ শরীর বেশ ভার হয়ে আছে, বড্ড যন্ত্রণা অনুভব করছে সর্বাঙ্গে। চোখ জোড়া কুচকে কপালে হাত চেপে ধরে, অনুভব করে ব্যান্ডেজের। দৃষ্টি পরিষ্কার করে পাশে তাকায়, তার ব্যান্ডেজ করা বাম হাত জাপটে ধরে ঘুমাচ্ছে অরু। তন্ময় চোখের ভাঁজের মাত্রা দ্বিগুণ হলো। এত কষ্ট করে ঘুমানোর মানে কি? ঘাড়ে ব্যথা পাচ্ছে না? তন্ময় উঠে বসতে চাইলো, পারল না, শরীর বেশ দুর্বল। দুয়ারে এসে দাঁড়িয়েছে জাবেদা বেগম। সারা রাত তিনি জেগেই কাটালেন, ক্ষণে ক্ষণে এসে দেখছেন ছেলেটা উঠেছে কিনা, কিছু লাগবে কিনা। তন্ময়কে নড়তে দেখে এগিয়ে আসলেন, গলার স্বর নামিয়ে শুধালেন। কি লাগবে আপা? উঠো না। বলতে বলতেই কেঁদে ফেললেন, আঁচলে মুখ মুছলেন। তন্ময় মায়ের হাত টেনে পাশে বসালো, ভাঙা গলায় বলল। আমি ঠিক আছি মা। কই ঠিক আছোস? ভালোভাবে কথাটুকু বলতে পারছস না? তন্ময় চোখের ইশারায় অরুকে দেখালো। ও এভাবে শুয়ে আছে কেন? কিছু বলনি? তোর বাবা, চাচ্চু, আমি সবাই কত করে বললাম, কথা কথা শুনলো না। এ সময় কত গুছিয়ে চলতে হয়, মেয়েটা কোনো কথাই শোনে না। এখন কি একা? ছেলের প্রশ্নবোধক চাহনিতে দৃষ্টি মিলতে জাবেদা বেগম হুট করে থেমে গেলেন। মনে পড়ল ছেলে তার কিছুই জানে না। জাবেদা বেগম এবার প্রগাঢ় দৃষ্টিতে ছেলের মুখশ্রী দেখে নিলেন। বিচিত্র ভঙ্গিতে ঠোঁটের কোণ ঠেসে হাসি ছুটল তার। তন্ময়ের সন্দেহজনক স্বর। কি হয়েছে মা অরুর? জাবেদা বেগমের হাসির রেখা বড় হলো। ওরুর দায়িত্ব কার এখন? ও না হয় ছোট, তুইও কি ছোট? দেখে শুনে রাখবি না? কতটুকুই বা বুঝে? হেলাফেলা চলবে না, সচেতন হ, খেয়াল রাখ, দায়িত্ব নে। তন্ময় ঘাবড়ালো, গলার স্বর বেশ সচেতন। হয়েছে কি? কি হবে? ওরু প্রেগনেন্ট, বাপ হতে যাচ্ছস, আর জানোস না পোলাপান মানুষ, করবি কেমনে? তন্ময় পলক ঝাপটালো, পরপর থমকালো, দৃষ্টি নিথর, ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে। অসামান্য ও বড় হয়ে আছে চোখ। বেশ খানিকটা সময় নিল। কি মানে? জাবেদা বেগম হেসে ছেলের মাথায় হাত রাখলেন, বোলালেন। উঠে এক গ্লাস পানি এগিয়ে রাখলেন, যাবার পূর্বে বলে গেলেন। খাবার নিয়ে আসি, খাবি? তোর বাপ কিচ্ছুটি মুখে নেয়নি, এখন যদি তোর দেখা দেখি একটু খায়। তন্ময় তখন থমকে বসে, মায়ের কথা বুঝতে বেশ সময় লাগলো তার। দৃঢ় দৃষ্টি ফেললো অরুণ নরম ঘুমন্ত মুখশ্রীর পানে। মাদক চাহনিতে খুব করে দেখে নিল, হাত বাড়ালো, আঙ্গুলের সাহায্যে গাল ছুঁয়ে দিল। নিস্তব্ধ কক্ষে আওড়ালো, চোখ বুঝলো, লম্বা শ্বাস নিল, দম বন্ধ হয়ে আসছে। সুখে কি এক অদ্ভুত উত্তেজনা সর্বাঙ্গ শিরশির করছে। ভাগ্যের উপর চরম বিরক্ত সে। এই মুহূর্তে তাকে অ্যাক্সিডেন্ট করতে হলো। এই যে অরুকে পাজা কোলে তুলতে পারছে না, আদরে দিশেহারা করতে পারছে না, অসম্ভব ভাবে চোখ জোড়া লাল হয়ে এসেছে। বাবা হবার খুশিতে। উইকেন্ড ছাড়া মাহিন খুব পরিপাটি মানুষ,
ঠিকঠাক সময় মতো খেয়ে নেয়, রুটিন মাফিক ঘুমোয়, 9টায় অফিস থেকে 8টায় বাড়ি ফিরে। উইকেন্ডের বিষয় আলাদা, সেদিন আড্ডা দেয় বন্ধুদের সঙ্গে, ঘুমোতে দেরি আর উঠতেও। সেই সময় মাফিক চলা ছেলেটা আজ কোথায় হারিয়ে গেল? অফিস থেকে ফিরে কথা বলা শুরু করেছে, এখনো করছে। ভোর হতে চলেছে। মার্জি ঘুম ঘুম গলায় কিছু একটা বলছে, মাহিন শুনছে, হাতে কফির মগ। এই নিয়ে 3টা কফি শেষ করলো। কত ঘন্টা ধরে কথা বলছে? 4-5 ঘন্টা তো হবেই না, এবার থামতে হবে। টিনেজারদের মতো করলে চলবে নাকি? মেয়েটাকে তো ঘুমাতে হবে, কাল আবার নাকি তার ক্লাস আছে। মার্জির বকবকানি মাঝপথে থামে মাহিন বলল, ক্লাস আছে না, ঘুমাতে যাও। তুমি কি ইন্টারেস্ট হারিয়ে ফেলছো? বিরক্ত হচ্ছ? মাহিন নিঃশব্দে হাসলো। জবাব দিবে পূর্বেই ইনকামিং কল আসার নোটিফিকেশন দেখা গেল। এই সময় ইব্রাহিমের কল। মাহিন তাগাদা দিল। শুয়ে পড়ো, গুড নাইট। মার্জি অভিমান করতে চাইলেও হলো না, ঘুমে চোখ বুজে গিয়েছে। মুহূর্তে ঘুমের দেশে পাড়ি জমালো। কান থেকে সেলফোনও সরানো হলো না। কি হয়েছে? মাহিনের সচেতন গলার স্বর। ইব্রাহিম দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কোন বাজে সংবাদ শুনবে বুঝে নিয়েছে মাহিন, হলো তাই ইব্রাহিম জানালো, তন্ময় অ্যাক্সিডেন্ট করছে। হোয়াট আর ইউ কিডিং? খবর পেলাম মাত্র। আকাশ বলল অবস্থা তেমন খারাপ না, ঠিক আছে। কেমনে কি? জানি না, যাবি? কল দে সোহানি ওদের জানা গেলে মিলেমিশেই যাই। কল দিতাছি দুপুরের দিক। ঘরের বাতি বন্ধ, পর্দা টেনে দেওয়া হয়েছে। কামরা মৃদু আধারে তলিয়ে তন্ময় ভাঙা পাড় দুর্বল শরীরে উঠে দাঁড়িয়েছে। অরুকে জাপটে ধরে তুলেছে। পুরো শরীর ব্যথায় নীল হয়ে গেল। কাটা ক্ষতগুলো এখনো কাঁচা। টান লেগেছে অরুকে তুলতে গিয়ে। বিছানায় শুয়ে দিয়ে সে দেয়াল ধরে ঘন ঘন শ্বাস নিল। তারপর ধীরে বিছানায় উঠে বসলো। অরুর পাশে শুয়ে পড়ল, শরীরে কাঁথা মেলে নিল। অনিমেষ ভঙ্গিতে তাকিয়ে থাকলো। কেঁদে কেঁদে মুখ ফুলিয়ে ফেলেছে মেয়েটা। লাল হয়ে আছে মুখমণ্ডল, চোখের জলের দাগ এখনো দৃশ্যমান। তন্ময় ঘনিষ্ঠ হলো, অরুকে বুকে নিল আলগোছে, মুখের কাছে মুখ এগিয়ে নিল, দু চোখের পাতায় চুমু বসালো, গলা নামিয়ে ডাকলো। অরু, জবাব এলো না। তন্ময় হাত নিচে নামালো, অরুর পেটে ছুঁয়ে দিল। খুব করে একটা চুমু খেতে ইচ্ছা করছে এখানটায়। কান পেতে বসে থাকতে ইচ্ছা হচ্ছে। তার ছোট্ট অরু মা হবে, তার অনাগত সন্তানের মা। ভাবতেই শরীরে লোমকূপ দাঁড়িয়ে গেছে। তন্ময় মুখ ডোবালো ঘন রেশমি চুলে, গোঙালো। ধন্যবাদ জান, আই লাভ ইউ। অরু কিছুটা ছন্ন ছাড়া, একটু বদমেজাজি, সামান্য বোকাশোকাও, বুঝে কম চাচাই বেশি, তাই বলে এতটা অবুঝ? হ্যাঁ, সে প্রেগনেন্ট, অথচ সে নিজেই জানে না, বাকি সকলেই জানে। দুঃখ পেল, কষ্ট অনুভব করলো, তবে চোখে জল এলো না। সে আনার চেষ্টা করেছে সামান্য। যখন থেকে প্রেগনেন্সির খবর শুনেছে পেটে হাত বুলিয়ে চলেছে সমানে, ক্ষণে ক্ষণে আয়না দেখছে, বিড়বিড়িয়ে কিছু একটা আওড়াচ্ছে। অনাগত সন্তানের সঙ্গে হয়তো বোকামেটা কথা বলতে চাচ্ছে। বাড়ির সবাই চিন্তায় অরুকে নিয়ে, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে। অরু নাকি অনেক ছোট, এমন অল্প বয়সে বাচ্চা নেওয়াটা ঝুঁকিপূর্ণ বিষয়। তার সম্পূর্ণ জীবন উপভোগ করা বাকি, পড়াশোনায় বা কত দূরে গেল। নিতান্তই ছোট মেয়েটা এখনই বাচ্চা নিলে ভবিষ্যতে এই বিবাহ জীবন তার আর ভালো লাগবে না, ইত্যাদি। এসব শুনে অরুর মন খারাপ হলো ভীষণ পরিমাণে। বাড়ির সবাই কেন ভাবছে যে তার বয়স হয়নি? হয়তো অরু অবুঝ, পরিবারে ভালোবাসার আবডালে বড় হয় একটা বড়সড় বাচ্চা, কিন্তু সে আশেপাশের মানুষ দেখে, বন্ধু বান্ধবদের অবস্থা জানে। এসএসসি দিয়ে তার বান্ধবী রূপা বিয়ে করে ফেললো, আলহামদুলিল্লাহ। এখন সে 2 বছরের বাচ্চার মা। তার বয়সী অনেক মেয়ে সংসার করছে, তাদের বাচ্চা আছে, তাহলে অরু কেন পারবে না? পারবে সে, পেরে দেখাবে সবাইকে। এই বাচ্চার জন্য অরু সবকিছু করতে রাজি, সবকিছু। ভালোবাসার রং লাল। লাল কেন? কারণ লাল রক্তের প্রতীক, আর রক্ত আমাদের ভেতরটায় অবস্থিত। রক্তবিহীন কি মানুষ বাঁচে? নয়, বাঁচে না। তেমনি ভালোবাসা ছাড়া মানুষ বাঁচে না। মানুষ মাত্রই ভালোবাসার কাঙাল, ভালোবাসার দাস। এত কষ্ট, বিচ্ছেদ, যন্ত্রণার পরও ভালোবাসাই চেয়ে যায় মানুষ। ভালোবাসার মানুষ কাছে চায়, পাশে চায়। একটা দিন চোখের মনিটার উপর প্রিয় মানুষটার মুখ ভেসে না উঠলে বকে শান্তি মেলে না। পরাণে আগুন জ্বলে, দাউ দাউ করে যন্ত্রণা অনুভব হয়, ছটফট করে হৃদয়। আর যদি ভালোবাসার মানুষটা কথা না বলে, তাহলে কেমন অনুভূতি হয়? ভয়ঙ্কর নয় কি? অবশ্যই। তন্ময় একদম কথা বলছে না, অরুর পানে তাকাচ্ছে না, গম্ভীর মুখে অন্যদিকে ফিরে যায়। খেতে বসে মাথা নিচু স্তর পদে রাখে, চুপচাপ থাকে। অরু বিড়ালছানার মতো তার আশেপাশে ঘুরে ফিরে বেড়ায়, একটু দৃষ্টি পাওয়ার জন্য মরিয়া হয়ে বলছে না। অরুর পানে তাকাচ্ছে না, একটু দৃষ্টি পাওয়ার জন্য মরিয়া হয়ে রয়, কিন্তু পাষাণ মানুষটার কোনো হেলদোল নেই। ভুলবশত ও ফিরে দেখছে না, কেমন থমথমে করে রেখেছে চেহারা। কেন? তন্ময় কি খুশি নয় সুখবর শুনে? সে কি বাচ্চাটা চায় না? পর মুহূর্তে মনে পড়ল বড় মায়ের কথা। তিনি স্পষ্ট গলায় বলেছিলেন বাবা হবার খুশিতে। তন্ময় ইমোশনাল হয়ে পড়েছিল, কেঁদেছেও। তাহলে অরুর সাথে কেন এমন করছে? আকাশ কুসুম ভাবনায় বিভর্ষে বড্ড অসহায় হয়ে পড়েছে।
বক্ষে বইছে সীমাহীন আসমান জমিন ধ্বংসের সমান যন্ত্রণা। অসহ্য করে যন্ত্রণা থেকে মুক্তি শুধু তাকে তন্ময় দিতে পারবে। হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে সকাল 10টায়। 10টার পূর্বে অরুকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরোনো হবে। সবিতা বেগম 9টার মধ্যে ব্যাগ গুছিয়ে নিয়েছেন, প্রয়োজনীয় সবকিছু নিয়েছেন সঙ্গে, যেমন ফ্লাক্সে গরম পানি, টিস্যু, নরম তুলতুলে খাবার, পানির বোতল ইত্যাদি। জাবেদা বেগম রান্নাঘরে। তিনি খুব ভোরে আকাশকে দিয়ে টাটকা শিং মাছ আনিয়েছেন। মেয়েটা হাসপাতালে যাবে, রক্ত পরীক্ষা করাবে, কতগুলো রক্ত নেওয়া হবে, শরীর দুর্বল হয়ে পড়বে। সেই সময় শিং মাছ বড্ড উপকারী, শরীরে রক্ত হতে সাহায্য করে। সঙ্গে তিনি আনার আনিয়েছেন, এই ফলেও শরীরে রক্ত হতে সাহায্য করে। এমন অনেক কিছু আনিয়েছেন যা এখন অরুর শরীরের জন্য উপকারী। অরুর সঙ্গে হাসপাতালে যেতে সবাই তৈরি। এই যে দীপ্ত সকাল সকাল ড্রয়িং রুমে বসে তৈরি হয়ে বাড়ির সকলের আগে। এরপর এসেছে আকাশ, তারপর সাবিহা, তারাও নাকি যাবে হাসপাতালে। পাঞ্জাবি পরে এসেছেন মোস্তফা সাহেব, আনোয়ার সাহেবও পরপর এলেন। ড্রয়িং রুম ভর্তি মানুষ দেখে একে অপরের মুখের দিকে তাকিয়ে হাসলেন সজোরে উচ্চস্বরে। জাবেদা বেগম হেসে বললেন, বাচ্চাদের গিয়ে কাজ নেই, বড় কয়েকজন গেলেই হবে। আনোয়ার সাহেব হাসলেন, এগুলেন বড় ভাইয়ের দিকে, কাছাকাছি এসে বললেন, ভাইয়া যান, আমি থাকি। না না, তুমি যা, আমি থাকি। তর্কাতর্কি হলো কিছুক্ষণ, অবশেষে ফয়সালা হলো। আনোয়ার সাহেব এবং মোস্তফা সাহেব দুজনেই যাবেন, সঙ্গে সুমিতা বেগম। ব্যাস, অরু নেমেছে, বড় বড় চোখে সবাইকে দেখছে। তারা বেরোবে এমন সময় তন্ময় বেরিয়ে আসলো ধীরে সুস্থে। তাড়াতাড়ি হাঁটলে ব্যথা পায়, খুব সাবধানে হাঁটতে হয় তাকে। তাকে দেখে মোস্তফা সাহেব চিন্তিত হলেন, জিজ্ঞাসা করতে চাইলেন, তুমি কেন? আনোয়ার সাহেব ভাইয়ের চোখে চোখ রাখলেন, ইশারায় কিছু একটা বোঝালেন। হয়তো মোস্তফা সাহেব বুঝেছেন, তাই তো আর কিছুই বললেন না। আড়ালে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। শেষ মুহূর্তে হাসপাতালের উদ্দেশ্যে 4 জন বেরিয়েছেন। তন্ময় ড্রাইভিংয়ে বসেছে। অ্যাক্সিডেন্টের পর একটা ট্রমাটিক সিচুয়েশনে ছিল সে, আপাতত নেই, সুস্থ সবলভাবেই চালাচ্ছে। হাতে চিনচিন ব্যথা অনুভব করছে, তবে তা সম্পূর্ণ অগ্রাহ্য করল মস্তিষ্ক। এই সামান্য ব্যথা তার একরোখা মস্তিষ্ক নাজেহাল টিস্যুর মতো ডাস্টবিনে ফেলে দিল যেন। ওরু বাপ চাচার মাঝখানে চুপসে বসে আছে। মোস্তফা সাহেব চিন্তিত নয়নে বারবার পাশে তাকাচ্ছেন, মেয়েটার কোনো সমস্যা হচ্ছে কিনা। থেমে নেই আনোয়ার সাহেব, তিনি বড় ভাই থেকে এগিয়ে কিনা প্রশ্নই করে বসলেন। খারাপ লাগছে আম্মা? অরু মাথা নাড়ালো, চোখ বুঝলো, আবারও খুললো, সামনে তাকালো। তন্ময়ের পাশে সুমিতা বেগম বসে, তিনি ফিরে তাকালেন, পানির বোতল বের করে এগিয়ে ধরলেন। একটু খেয়ে নে, ভালো লাগবে। বাড়ি থেকে বেরিয়ে আধা ঘন্টা হয়নি, এখনই কি পানি তৃষ্ণা পায়? অরুও তবু হাত বাড়িয়ে নিল, অল্পখানি পানি খেয়ে বোতল হাতে রাখলো। উদাসীন চাহনি নিক্ষেপ করলো পাষাণ মানুষটার দিকে। মানুষটা কি বুঝতে পারছে তার হৃদয়ের ব্যাকুলতা? ভেতরটা যে ক্ষণে ক্ষণে দুমড়ে মুচড়ে উঠছে, উপলব্ধি করতে পারছে না, তাই তো এইভাবে কষ্ট দিতে পারছে। আনোয়ার সাহেব দক্ষ চোখের অধিকারী, আশেপাশের হালচাল চোখা চোখে দেখে বুঝে ফেলতে পারেন। আপনজনের মুখ পড়ে সবকিছু বুঝে ফেলার গুণ তার মধ্যে বিদ্যমান। তাই তো ছেলে মেয়েদের মধ্যে সমস্যা চলছে বুঝতে সময় লাগেনি। দুজনের মধ্যে একটা রেষারেষি চলছে, বুঝে নিলেন আনোয়ার সাহেব। তন্ময় বুদ্ধিমান ছেলে, প্রচণ্ড নির্ভরশীল, অগাধ বিশ্বাস এই ছেলের প্রতি তার আছে। ঠিক সামলে নেবে, ঠিক করে নিবে ভেবেই আনমনের মৃদু হাসলেন আনোয়ার সাহেব। নিজেদের বোঝাপড়া নিজেরাই করে নিক, মাত্রই তো শুরু সংসার জীবন। এমন ছোটখাটো কথা কাটাকাটি মান অভিমান নিয়েই তো এগোতে হবে। অপেক্ষাকৃত মন মানসিকতা নিয়ে দাঁড়িয়ে দুই গুরুজন দৃষ্টি তাক করে রেখেছেন সামনে। অরুর বেশ কিছু টেস্ট নেওয়া হয়েছে, এক এক টেস্টের জন্য এক এক ফ্লোরে যেতে হচ্ছে। গার্ডিয়ান শাহজাহানের সঙ্গে সঙ্গে যাচ্ছেন। তন্ময় বেঞ্চে বসে দুপা ছড়িয়ে এক নাগারে সে দাঁড়াতে পারছিল না, বিধায় এক প্রকার জোরপূর্বক ছেলেকে বসিয়েছেন মোস্তফা সাহেব। পাক্কা 2 ঘন্টা লেগেছে সবগুলো টেস্ট করাতে। রিপোর্টগুলো কাল নিয়ে যেতে হবে। তন্ময় প্রেসক্রিপশন নিয়ে এসেছে। সুদূরে অরু দুর্বল হয়ে ঢলে পড়েছে সুমিতা বেগমের বাহুতে, একটু রক্ত নিয়েছে, আর একটুখানি এদিক সেদিক কি যেতে হয়েছে তাতেই না চেহারা অবস্থা মেয়েটার। মাহিন, ক দুঃসংবাদ শুনছো, এখন সুসংবাদ শুনবি না? আবার কি হলো? আঙ্কেল হতে যাচ্ছ, শালার পো। মাহিন থমকালো, সামান্য ঘাবড়ালো, সোফা ছেড়ে দাঁড়ালো, হতবাক বিমর্ষে। কি কস? গাঁজা খাইছস? তুই দিছোস। ইব্রাহিম, কি বলতাছস? আমাদের বড় তন্ময় চাচা ওরফে আমাদের চ্যাম্পিয়ন আসতে যাচ্ছে। খাইছে রে? খাইছে মানে? বাইরে তাড়াতাড়ি, এক্ষুনি যাইতে হইব। মাহিন দেরি করলো না, প্রায় সঙ্গে সঙ্গে শরীরে শার্ট জড়িয়ে টেবিল থেকে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়লো। সোজা হাইওয়ে চলে এলো।
এখানে সীমান্ত ঘেঁষে দাঁড়িয়েছে রিহান, সুহানি, ইব্রাহিম। তারা মাহিনের অপেক্ষাতে ছিল। কথোপকথনে পুরোদমে ব্যস্ত। গাড়ি নজরে আসতে প্রত্যেকে উঠে বসলো। পেছনে রিয়াজ, সুহানি, সামনে ইব্রাহিম। মুহূর্তে ট্রেনে চলে গেল গাড়িটা। উদ্দেশ্য শপিং মল, কিছু কেনাকাটা করবে, সঙ্গে হরেক রকম মিষ্টি ফলমূল নিতে হবে না, এমন সুসংবাদ অনেক কিছুর প্রাপ্য। বাড়িতে ফিরে ঘণ্টাখানেক বিশ্রাম নিয়েছে অরু। মায়ের হাতে স্যুপ খেয়েছে, মাথায় পানি দিয়েছে, ফলের রস খেয়েছে, নিজেকে সুস্থ সবল করে রুম থেকে বেরিয়েছে। মাথাটা বের করে আশেপাশে নজর বুলিয়েছে, না কেউ নেই। তারপর ছোট ছোট পা ফেলে তন্ময় রুমের সামনে এসে দাঁড়িয়েছে। তন্ময় বিছানার সাথে হেলে বসে মুভি দেখছে মনোযোগ দিয়ে। অরু গুটি গুটি পা ফেলে বিছানার সামনে দাঁড়ালো। তন্ময় তাকে দেখে দেখছে না। অবশেষে করুণ গলায় ডাকলো, শুনেন। তন্ময় মাথা তুলে তাকালো। অরুর মায়াবী মুখে দৃষ্টি তাক করলো এবং তাকিয়ে থাকলো। নজর আর সরালো না। তীক্ষ্ণ ভূতগ্রস্ত দৃষ্টিতে অরু ভীত হলো, নড়ে চড়ে উঠলো, দৃষ্টি সরিয়ে ফেললো। বুকের ভেতরটা ধপাস করে উঠলো। এভাবে তাকালে অরুর বুঝি কিছু হয় না। অপরদিকে তন্ময় শুধু তাকিয়েই আছে, কোনো প্রকার প্রশ্ন করছে না, আর নাইবা দৃষ্টি সরাচ্ছে। অদ্ভুত। অরু তীক্ষ্ণ দৃষ্টির মাঝে বিছানার কোণে বসলো জড়সড় ভঙ্গিতে। জামার কোণ ধরে মোচড়ামুচড়ি করছে। মস্তিষ্ক হাতড়ে কিছু একটা বলে। মুভি দেখছেন? তন্ময়ের জবাব এলো না। তবে সে ল্যাপটপ ঘুরিয়ে দিয়েছে অরুর দিকে, যাতে সে নিজে দেখে নিতে পারে। অরু কষ্ট পেল। কিছুক্ষণ আগের মিশ্রিত লজ্জিত অনুভূতি সুদূরে পালালো। মনের গহীনে হানা দিল একরাশ বিষণ্ণতা। গোমট বাঁধ ভাঙা কান্না ঠেলে আসতে যাচ্ছে। সে ঠোঁট চেপে রাখলো। কান্না না করার আপ্রাণ চেষ্টা করলো, তার দ্বারা হলো না। ক্ষণিকের মাঝে চোখের কোণ ঘেঁষে গাল বেয়ে জল গড়িয়ে পড়লো। ফুপিয়ে উঠলো, গলাস্বর নামিয়ে আওড়ালো, কথা বলেন না কেন? কি করেছি আমি? তন্ময় নিশ্চুপ তাকিয়ে থাকলো। তারপর হুট করে উঠে দাঁড়ালো, ভাঙা পা ফেলে ধীর গতিতে গিয়ে দরজা নক করলো। ফিরে এসে দাঁড়ালো অরুর সম্মুখীন হয়ে, একদম সামনাসামনি। অরুর কান্না গলায় আটকে গেল, চোখের জল থমকে গেল। মুখ তুলে সে তাকালো। তন্ময় ঝুঁকলো একদম অরুর মুখ বরাবর। তার ঘন তপ্ত নিঃশ্বাস অরুর মুখশ্রী ছুঁয়ে গেল। অনিমেষ তাকিয়ে থাকলো ক্ষণিক। এ সময় নিয়ে শুধালো, তুই পেলগুলি নিয়েছিলি কি? অরু হকচকিয়ে ওঠে, বড় বড় চোখে চায়, দীঘল কালো পাপড়ি ঝাপটে ঝাপটে, মুখটা বড় সড় আকারে হা হয়ে রয়। তন্ময় কিভাবে বুঝলো? সত্য কখনো চাপা থাকে না। আর তার তন্ময় ভাইয়া তো বুদ্ধিমান। এমন বুদ্ধিমান মানুষের কাছ থেকে কি সত্য লুকানো যায়? অরু চোখ নামালো, অপরাধীর ন্যায় মাথা নাড়ল দুপাশে, যার অর্থ দাঁড়ায় সে পিলগুলো নেয়নি। তন্ময় সচল চোখে ইশারা ইঙ্গিতে দেখলো, বুঝলো, তবে বক্ষে শান্তি পেল না। তাই ধমকের সুরে শাসালো, মুখে বল। না, নেইনি। কেন? অরু কেন জবাব কি দিবে? হৃদয় যেই চিন্তা ভাবনা রেখেছে সেগুলো বলবে নাকি চুপ রইবে? পরপর আরেক দফা ধমক খেলো, দৃশ্যমান রূপে কেঁপে উঠলো, নাক ফুলিয়ে তাকালো, মিয়ে যাওয়া গলায় বলল, আমি ভাবছি আপনি খুশি হবেন। তন্ময় হাত বাড়ালো, অরুর গাল চেপে ধরলো, মাথাটা উঠিয়ে চোখে চোখ রাখলো। আমার খুশি দিয়ে কি? আমার খুশির জন্য এত বড় একটা স্টেপ কিভাবে নিলি? পুরো তুই এত অবুঝ কেন? একটা বাচ্চা সাধারণ বিষয় নয়। একটা বাচ্চা ক্যারি করার মতো মন মানসিকতা তোর নেই। যেই ধকল, যেই সব সমস্যা দিয়ে তুই যাবি তা অগণিত। শারীরিক মানসিক সব রকম যন্ত্রণা দিয়ে যাবি। প্রসবের যন্ত্রণা তুই সহ্য করতে পারবি না। এই যন্ত্রণাগুলো দিয়ে তুই একা যাবি, আমি না। তাহলে কেন তুই? অরু টলমল চোখে চেয়ে আচমকায় তন্ময়ের কোমর দুহাতে জাপটে নিল, পেটে মাথা চেপে ধরলো, কান্না মিশ্রিত স্বরে বলল, আপনি পাশে থাকলে আমি সব সইতে পারবো। তন্ময় থমকালো, স্থির চোখে তাকিয়ে থাকলো। পর মুহূর্তেই মাথা নুইয়ে হামলে পড়লো অরুর কোমল গোলাপি ঠোঁটজোড়ায়। নেশাক্ত বস্তুর স্বাদে নিজেকে হারিয়ে ফেললো। বেশ কিছু সময় পেরোলো। অরুকে বুকে গেঁথে রাখলো, মাথায় হাত বুলিয়ে তন্ময় আওড়ালো, আমি খুশি, ভীষণ খুশি। আমার হৃদয়ের এই অনুভূতি শ্রেষ্ঠ অনুভূতি যা তুই দিয়েছিস। মোস্তফা সাহেব দক্ষ মিস্ত্রি এনেছেন দোতলার পেছনের রুম দুটো ভেঙে একত্রিত করে বর্তমান ডিজাইন মোতাবেক একটা সুন্দর আলিশান কামরা বানাতে, তন্ময় আর অরুর জন্য। এর মধ্যে তিনি ভাইদের নিয়ে একটা ছোটখাটো মিটিং সেরেছেন। মুখ্য বিষয় তন্ময় আর অরুর আনুষ্ঠানিক বিয়েটা সেরে ফেলা। সাবিহা অয়নের বিয়ের পূর্বে তন্ময় অরুর বিয়েটা ঘরোয়াভাবে সেরে ফেলার উদ্দেশ্য রেখেছেন মনে। গার্ডেনে প্যান্ডেল সাজাবেন, রীতিনীতি অনুসারে মেহেদি হলুদ, তারপর বিয়েটা। ডেট ফেললেন 21 তারিখ শুক্রবার। আজ থেকে 4 দিন পর, পরশু থেকে মেহেদি হলুদের প্রোগ্রাম শুরু করবেন। চেনা জানা মানুষদের নিমন্ত্রণ করবেন। বিকেলের দিকে সিলেটে কল্লা গালে নিমন্ত্রণ করলেন শ্বশুরবাড়ির সকলকে। তারা কালকের মধ্যে চলে আসবে। মোস্তফা সাহেব সুমিতা বেগমের পরিবারকেও নিমন্ত্রণ করেছেন।
কলের মাধ্যমে পাড়া প্রতিবেশী আপনজন যারা ছিলেন সবাইকে 3 ভাই মিলে নিমন্ত্রণ করে ফেললেন। মাহিনদের আগমন ঘটেছে সন্ধ্যায়, হাত ভর্তি তাদের সরঞ্জাম, অনেক কিছুই এনেছে। এর মধ্যে হাস্যকর বিষয় দাঁড়ালো বেবি টয়েস, এতগুলো বাচ্চাদের খেলনা, সেগুলো গোছাতে গিয়ে জাবেদা বেগম সহ বাড়ির সকলেই হাসলেন। হট্টগোল পড়ে গেল, চেঁচামেচি, তোড়জোড়, এলাহি সব কাণ্ড। তাদের হট্টগোল শুনে কি না এসে থাকা যায়? তন্ময় এলো, তাকে ধরে বন্ধুদের অযৌক্তিক সব আচরণ, এই ইমোশনাল তো পরপর হাসি ঠাট্টার স্বরে খেপানো। মাহিন তন্ময়ের পাশে বসে, হাতে জুসের গ্লাস। সে মনোযোগ সহ বন্ধুর অ্যাক্সিডেন্টের বিবরণ শুনলো, সিরিয়াস সিচুয়েশন। সে মুহূর্তেই হুট করে মাহিন শুধালো, কিরে বাচ্চাটা কেমন চলে আসলো? রিচ কিন্তু সব আমার, হ্যাঁ, রাস্তাটা ক্লিয়ার আমি করছিলাম। তন্ময় হাসলো, বন্ধুদের অযৌক্তিক আচরণের সঙ্গে সে বেশ বড্ড পরিচিত। অপরদিকে মাহিনের চেঁচামেচিতে অরুকে আসতে হলো, এক প্রকার বাধ্য হয়ে লজ্জিত মুখে সে দাঁড়ালো। সুহানি বক্ষে চেপে ধরেছে অরুকে, অজস্র আদরে মেয়েটাকে ভরিয়ে দিল। ব্রাশভারী গলায় কত শত নরম কথা বলল। অরু আদুরে মুখে শুনল, সবটাই জবাব দিতে পারল না। গাল দুটো ভারী হয়ে আসছে। আকাশে বড় চাঁদ, ছাদ নির্জন, হিমশীতল বাতাস বইছে, ঠান্ডা আবহাওয়ায়। সাবিয়া দাঁড়িয়ে এক কোণে, দৃষ্টি দূর আসমানে। তার পেছনে লম্বাটে অয়ন, প্রশস্ত দেহ দ্বারা সাবিয়াকে জাপটে রেখেছে বক্ষস্থলে। ঠোঁটের বিচরণ চলছে ঘাড়ে, হাত বেসামাল ভঙ্গিতে কোমরে চলে গিয়েছে। মন খারাপ কেন? আমাদের মন খারাপের দিন শেষ, সাবিহা। সাবিয়া শিওরে উঠল, তার সর্বাঙ্গ কেঁপে উঠল। নিজেকে ছাড়াতে চাইলো, পারল না। অবশেষে ঘুরল, অয়নের চোখে চোখ পড়ল। ওর মুড খারাপ না, আমি খুব খুশি। তাই বুঝি? খুশির একটা ঝলক দেখাও। সাবিহা অনিমেষ তাকিয়ে থাকলো, হাত বাড়ালো, অয়নের গাল ছুঁয়ে দিল, মুখ বাড়িয়ে ওর গালে ঠোঁট স্পর্শ করলো। লাজুক গলার স্বরে বলল, দেখলে? হুম। সাবিহা উঁচু হলো, দ্বিতীয় গাল চুমু বসালো এবং নিজেই কিঞ্চিত কেঁপে উঠল। নিজেকে ধাতস্থ করে বলল, এবার? অয়ন হাসলো, সুদর্শন পুরুষের সুদর্শন সেই হাসি। অয়ন মাথা ঝাঁকালো, মাথাটা সাবিহার ঘাড়ে রাখলো, লম্বা শ্বাস নিল, স্রেফ গলায় বলল, সেদিন মেঘলা আকাশ ছিল, বৃষ্টি হবে বলে আমি ছাদে ছিলাম ব্যাট বল নিয়ে। বৃষ্টি কয়েক ফোঁটা পড়লো, তুমি তখন দৌড়ে ছাদে এলে। এলোমেলো চুল, অপ্রস্তুত তোমার অবস্থা, চোখে মুখে চিন্তা, ধরফুরি শুকনো কাপড় চোপড় নিতেই খুবই ব্যস্ত। আমি ভ্যাবলার মতো তাকিয়ে থাকলাম। এলোমেলো কেশে সে অপ্রস্তুত নারীর হৃদয়ে পা ফেলল, খুব যত্নে, অজান্তে। ভালো লাগার স্বাদ জাগালো, ধীরে সুস্থে প্রেমে ফেলে দিল। তারপর এক গভীর ভালোবাসায় জড়িয়ে ধরল। নিজেকে আর কখনো ছাড়াতে পারিনি, আমি চাইনি ছাড়াতে। সাবিহা, বয়সের ব্যবধান কখনই ভালোবাসার ঊর্ধ্বে নয়, আমার ক্ষেত্রে তো নয়। হুম। কি হো বলো আমাকে, ভালোবাসা? তুমি জানো আমার উত্তর। আমি কিচ্ছু জানি না, তুমি বলবে। দেখে ছাড়ো, নিচে যাবো। জবাব দিয়ে যাও। সাবিহা একসময় নড়াচড়া থামালো, আশেপাশে তাকালো। মনের ভেতরে অনেক কিছু আছে যা অপ্রকাশিত, বলা হয়নি, বলা প্রয়োজন, কিন্তু পারছে না। অয়ন হাল ছাড়লো, ধরে নিল ভালোবাসি এই মেয়ের মুখ থেকে আর শোনা হবে না। সে সরে দাঁড়ালো, হাসলো, বলল, যাও, শৈশবাব্বা না হয়ে চলে আসবে। তিনি নিষেধাজ্ঞা জারি করেছেন, বিয়ের আগে মেলামেশা করা যাবে না। তিনি আরও বলে, আর তো মাত্র 1 মাস সবুর করো। সে কি আর জানে এই প্রেমিক পুরুষের জন্য এই 1 মাস সহস্র বছরের সমান? সাবিহার সরু চোখে দেখলো ছেলেটাকে, আচমকায় মনের কথাটা বলার সাহস এলো এবং সেই মুহূর্তে অয়নকে চমকে সে জানায়, ভালোবাসি। মেহেদি আর্টিস্ট এসেছে গতকাল, 2 হাতে মেহেদি পরিয়ে দিয়ে গিয়েছে, টকটকে গাঢ় হয়েছে রং, তালুতে ছোট করে লেখা তন্ময় এর নামটিরও রক্ত লাল। কথায় কথায় তার আশেপাশের মেয়েগুলো বলছে মেহেদির রং যতটা লাল হয় স্বামী ততটাই ভালোবাসে। সেগুলো শুনে অরুর কি যে লজ্জা লাগছে। সে তো মুখোমুখি হতে পারছে না কারো। আজ গায়ে হলুদ দুজনা, 2 পাশ দিয়ে। অরু হলুদ রঙের শাড়ি পরেছে, 2 গালে তার হলুদ দিয়েছে মার্জি। ইচ্ছে মতো হলুদ ঘষেছে মেয়েটা, নিজেও নিজের গালে লাগিয়েছে। হই হুল্লোড়, গান বাজনা, নাচানাচি, চেঁচামেচি সবই হলো। সব থেকে বেশি চেঁচামেচি আসছে অপর পাশ হতে। তন্ময় ওখানে এলাহি কাণ্ড ঘটছে, পুরো বাড়ি মাথায় তুলে দিয়েছে। অরুর হলুদ গোসল হলো, নতুন কাপড় পরিয়ে তাকে বিছানায় বসানো হয়েছে। 2 দিন ধরে তার আশেপাশে ছায়ার মতো থাকে সাবিহার মার্জি। আরও তো অনেকেই আছে যারা সর্বক্ষণ রুমে থাকছে, তার জন্য তন্ময়ের সঙ্গে দেখা হচ্ছে না, লুকোচুরি চলছে। এই অনুভূতি বড্ড অদ্ভুত। রাতে পাঞ্জাবি গায়ে তন্ময় এসেছে অরুর রুমের সামনে, দুয়ারে দাঁড়িয়ে। কাল শুক্রবার তো তাদের বিয়ে, আজ রাতে একটু কথা বলবে না? মেয়েটাকে একটু ছুঁয়েও তো দেখা হয়নি। মার্জি বুদ্ধিমান, তন্ময়কে দেখতেই আলগোছে রুম থেকে বেরিয়ে গিয়েছে। সাবিয়া আগেই চলে গিয়েছে ফোনে কথা বলতে। রুম খালি হতেই তন্ময় ঢুকলো, দরজা লাগানো। অরু তখন শুয়েছিল। হুট করে তন্ময়কে দেখে তড়িঘড়ি করে উঠে বসলো, দাঁড়াতে চাইলো। তন্ময় দিল না।
জোরপূর্বক পুনরায় শুইয়ে দিল তাকে। পাশে সে শুয়ে পড়ল, মাথাটা অরুর বুকে রাখলো, হাত দুটো অরুর নরম কোমরে পেঁচিয়ে নিয়েছে, নিজের সাথে লেপ্টে ধরেছে, ধীর গলায় জানালো, ঘুম ধরছে। তাহলে ঘুমান গিয়ে। এই তো ঘুমোচ্ছি। না না, নিজের রুমে গিয়ে ঘুমান। তন্ময় হাসলো, মাথা তুলে তাকালো, চোখ জোড়া ঘুমে লাল হয়ে গিয়েছে। তোকে নিজের সাথে জাপটে ধরে ঘুমাতে ইচ্ছা করছে। অরু হার মানলো, আরাম করে শুলো। তন্ময়কে নিজের বুকে শোবার জায়গা করে দিল যেন। ডান হাতে চুলও টেনে দিতে শুরু করলো। তন্ময় আরামে গোঙালো, অল্প সময়ের মাঝে ঘুমিয়ে পড়লো। অরু তবুও সেভাবেই থাকলো, দেখা গেল সেও সেভাবেই ঘুমিয়ে পড়েছে। দুজন দুজনের আলিঙ্গনে রয়ে গেল সারাটা রাত। এই মনে হয় একমাত্র বিয়ে যেখানে কান্নাকাটি নেই, রয়েছে উল্লাস, উচ্ছ্বাস, আনন্দ। সবাই নাচ গানে ব্যস্ত। নতুন বউ সোফায় বসে ফল খাচ্ছে, নতুন বর হাঁটু গেড়ে তার বউয়ের নখ কাটায় ব্যস্ত। এই দৃশ্য একটু কমিক্যাল, অবার্য, আনন্দদায়ক। এত মেহমানদের মাঝে অরু কলিকে দেখতে পেয়েছিল, যেই কলি একসময় তার তন্ময় ভাইকে নিতে চেয়েছিল, কিন্তু পারেনি, কারণ আল্লাহ তাআলা তন্ময়কে শুধু তার জন্যই পাঠিয়েছেন। তারপর সে সুমনাকেও দেখেছে, শুনেছে সুমনারও বিয়ে ঠিক হয়েছে বড়লোক খানদানি এক পুরুষের সঙ্গে। অরু হেসে শুভকামনা জানিয়েছে, মনে প্রাণে সে চায় কাছের মানুষ সবাই সুখী থাকুক, ভালো থাকুক, আনন্দে কাটুক তাদের দিনগুলো। মাসখানেক গেল, ঘনিয়ে এলো অয়ন সাবিহার বিয়ে। প্রস্তুতি শুরু হলো, কমিউনিটি সেন্টার বুক করা হলো, বেশ কয়েকটা ফাংশন অ্যাক্টিভিটিস হবে, এক একদিন এক একটা। তোড়জোড় করে শপিং শুরু হলো, কেনাকাটায় ব্যস্ত সবাই। অরু নিজেও শপিং মল যেতে চেয়েছে, তবে পারেনি। তাকে তন্ময় গার্ডে রাখে, অফিস ছেড়ে তার পিছু লেগে থাকে, হুকুম আদেশ ঠোঁটে লেগেই থাকে মানুষটার। এই তো সেদিনের ব্যাপার, অরু ভার্সিটি যাবে একটা ক্লাস করতে, অমনি তন্ময় অফিস ছেড়ে চলে এলো, তাকে নিজে নিয়ে যাবে ভার্সিটি। ক্লাস শেষে আবারও নিয়ে আসবে সঙ্গে। এতে অবশ্য অরুর ভালোই লাগে, মনের ভেতরটা শান্তিতে মিয়ে যায়। সাবিহার গায়ে হলুদে সবার সাথে মিলেমিশে। অরু হলুদ শাড়ি পরে, জর্জেটের পাতলা তার মিশ্রণ, ধবধবে পেট দৃশ্যমান, পেটের তার সামান্য উঁচু। অরু আয়না পর্যবেক্ষণ করছে, এমন সময় রুমে তন্ময় এলো। সে পাঞ্জাবি পরে, হাতে ঘড়ি, চুলগুলো সেট করা, কপালে ভাঁজ। বিরক্ত বটে, কদিন যাবৎ বেশ ছুটাছুটি, একটা বড়সড় অনুষ্ঠান মুখের বিষয় নয়। অরুকে দেখে তন্ময়ের কপালে ভাঁজের সংখ্যা বাড়ল। এটা কি পরেছিস? শাড়ি। খোল, কামিজ পর। অরু মুখ ভেঙালো, সে এমনিতেও শাড়িটা খুলে ফেলতো, এমন পেট দেখিয়ে সে কি বেরোতে পারবে? কখনোই না। তবে তন্ময়কে সেগুলো বলল না, একরোখা জেদ নিয়ে দাঁড়িয়ে, যেন এভাবেই যাবে অনুষ্ঠানে। তন্ময় এগিয়ে আসলো খুব কাছাকাছি, ঘনিষ্ঠ হলো, লম্বা শ্বাস নিল, সুগন্ধি নাকে এসে বাড়ি খেলো। অরুর পেটে হাত রাখলো, হালকা হাতে ছুঁয়ে দিল, ঘাড়ে কামড় বসিয়ে আওড়ালো। আমাকে জ্বালাবি না, জ্বালালে খবর আছে তোর। অরুর মন প্রাণ শরীর থরথর করে কেঁপে উঠলো, চোখ বুঝলো শক্ত করে, ঘন ঘন শ্বাস ফেললো। তন্ময় ছাড়লো তাকে, বেরোতে বেরোতে বলল, তাড়াতাড়ি কর। বিয়ের দিনে অয়ন শেরওয়ানিতে হাজির, বর্ষে যে নিজে সাবিয়াকে কবুল বলে নিজের করে নিতে। আলিশান কমিউনিটি সেন্টারের জাঁকজমকপূর্ণভাবে সাজানো সোফায় অয়ন বসে, বউ এখনো এসে পৌঁছায়নি, পার্লা থেকে সোজা আসবে। অয়ন ছটফট করছে, তার আচার আচরণ সকলের নজরে এসেছে, কম বেশি সবাই তাকে নিয়ে মজা ছুতোই হাসি তামাশা করছে। কনের গাড়ি এসেছে, হই হুল্লোড় পড়ে গেল। অয়ন হুড়মুড়িয়ে দাঁড়ালো, সদর দরজায় নজর ফেললো, বড় ভাই আর বাবার হাত ধরে এগিয়ে আসছে তার পানে, বউরূপে পরি সেজে, রূপকথার পরি যে আসমান থেকে নেমেছে। অয়নের চোখ কেমন অজান্তে জ্বলে উঠল, সে হাসলো, সাবিহা কাছাকাছি আসতেই হাত বাড়ালো, টেনে উঠালো স্টেজে, সবার সামনে কপালে চুমু বসিয়ে ফেললো। হাসাহাসি রেশ পড়লো, সাবিহা লজ্জা পেল, লেহেঙ্গা ধরে অয়নের পাশে গিয়ে বসলো সোফায়। ফটো সেশন হলো, এরপর পরই হুজুর এসেছে। কবুল বলার সময়টাতে সাবিহা চুপসে গেল, সে কিছুতেই মুখ খুলছিল না, চোখের কোণ ঘেঁষে নিজের গতিতেই অশ্রু বইতে শুরু করেছে ইতিমধ্যে। তার কান্না দেখে বাকিরাও ঠিক নেই। মোস্তফা সাহেব আড়ালে চোখের কোণ মুছে নিলেন, ঠোঁটে চাপা হাসি বরাদ্দ রাখলেন। তন্ময়ের শান্ত চোখ জোড়াও শান্ত নেই, জবেদা বেগম মুখ ঘুরিয়ে কেঁদে ফেললেন। হুজুর বেশ কয়েকবার বলেছেন, বলো মা কবুল। শেষ মুহূর্তে সাবিহা কবুল বলে দেয়, হয়ে যায় অয়নের চিরজীবনের জন্যে। অপরদিকে সময় নেয় না অয়ন, 4G স্পিডে 3 কবুল বলে ফেলে। এই নিয়েও এক দফা হাসির রোল পড়ে। বিদায়ের পালা, হয়তো মেয়ে পাশের বাসায় যাচ্ছে, তবে যাচ্ছে তো, এতেই মনের একাংশ খালি হয়ে গেছে পিতামাতার। গাড়িতে এক প্রকার জোরপূর্বক তুলে দেয় তন্ময়। বোকা মেয়ে, এভাবে কাদার কি আছে? উকি দিলেই দেখবি আমরা আছি। রাতের 1:09 বাজে, রাস্তা শুনশান, গাড়ি দু একটা ছুটে যাচ্ছে, হেডলাইটের হলুদ আলো মাথার উপর। মার্জির হাতে উঁচু জুতো, পরনে লেহেঙ্গা, মুখে সাজসজ্জা, ঠোঁটে লাল লিপস্টিক। সাবিহা অয়নের বিয়ে থেকে বেরিয়েছে, সে পাশে লম্বা চওড়া দেহের মাহিন, কোট স্যুট পরে, দুহাত দুপাশে। হঠাৎ হাত বাড়িয়ে মার্জির জুতা জোড়া নিজের হাতে নিয়ে নিল। মার্জি হাসলো, কিছু বলল না, হেলে দুলে হাঁটছে, গুনগুন করে গান গাইছে। মাহিন গলা পরিষ্কার করে শুধালো, আমার
কেমন ধরনের ছেলে পছন্দ? মার্জি হাসলো, চোখ তুলে তাকালো, হাসি অটল রেখে জবাব দিল। হুম, ছেলে নয়, পুরুষ পছন্দ। স্যাম্পল হিসেবে তুমি হলে বেস্ট হয়। মাহিনের পদচারণ থমকে গেল। মার্জি শব্দ করে হাসলো, হাঁটা থামালো না, পিছু ফিরল না, পুনরায় বলল, তোমার কি কি ধরনের মেয়ে পছন্দ? আমাকে পছন্দ না হলে বলতে পারো। মাহিন কেমন দন্ত ভঙ্গিতে ছুটে আসে, মার্জির হাত ধরে নরম তুলতুলে ছোট হাত, চোখে মুখে একরাশ ব্যাকুলতা নিয়ে বলে, আমার তোমাকে মারাত্মকভাবে পছন্দ মার্জি। তাই বুঝি? কেন? আমি তো ঠোঁট কাটা স্বভাবের, প্রচন্ড চঞ্চল, একদম চালাক। একটু বেয়া দেবো তাহলে? এভাবেই এই মার্জি আমার পছন্দ। মার্জি হাত ছাড়ালো, আবারও হাঁটা ধরলো। দেখা যাক তোমার পছন্দের দৌড় কতটুকু। আমি কিন্তু সিরিয়াস প্রেম করছি। সেকা টাকা মেরে আবার বড়লোক মেয়ে লোক ধরে চলে যেও না। মাহিন বিরক্ত মুখে মার্জির সামনে দাঁড়ালো। তুমি আমাকে খেপাতে চাচ্ছ? মার্জি আড়ালে ঠোঁট বাঁকালো, মনে আওড়ালো। ইন্টেলিজেন্টলি মাহিন সাহেব ধরে ফেলেছে, তাতে কি? আমি তো স্বীকারোক্তি দিব না। মার্জি থামলো না, হাঁটতে হাঁটতে বলল, শোনো, তোমরা হচ্ছে বড়লোক, আর বড়লোক মানুষদের কাছে সব বড়লোক নামকাম। এদের কখন কি চায় বলা বড় কঠিন। দিন শেষে আমাকে ভালো না লাগতে পারে, আমাকে তখন কোলাকুলি। তুমি আমাকে রাগাচ্ছ কেন মার্জি? আমি রাগলে ঠিক থাকি না, মাথা প্রচন্ড গরম থাকে, উল্টাপাল্টা কিছু বলে দেব। মার্জি দীর্ঘ নিঃশ্বাস ফেললো, আপসেট হবার ভঙ্গিমায় সে বলে, এখন নেই এমন, আর ক মাস পর হয়তো বাজে বিহেভার করে বসবে, আমাকে চরটরও মেরে দিতে দ্বিধাবোধ করবে। মাহিন সাংঘাতিক রাগলো, কপালে রক ফুলে উঠল। মার্জি স্টপ ইট। কি বলছো? এমন কিছু কখনোই হবে না। আমি কাপুরুষ নই। তুমি আমাকে মারাত্মকভাবে রাগাতে জানো। মার্জি থামলো, ঘুরে তাকালো, দৃষ্টিতে দৃষ্টি মিলল। অসহ্যকর এক হাসি ছুটেছে তার ঠোঁট ঘেঁষে। পাজোড়া উঁচু করে মুখটা মাহিনের কানের কাছটায় নেয়, হাসিটুকু আড়াল রেখে সে বলে, রাগলে তোমায় মারাত্মক হ্যান্ডসাম দেখায়, আমার চোখে দাঁথা ধরিয়ে দেয়। তোমার এই রাগী রূপ দেখার জন্য ভবিষ্যতে আমি সমুদ্র পাড়ি দিব, অতল সাগরে ডুবে যাব, আসমান সমান তোমায় ভালোবাসবো। মার্জি হাসলো সুন্দর হাসি। থমকে যাওয়া মাহিনের হাত থেকে জুতো জোড়া নিয়ে পড়ে ফেললো। পুনরায় হাঁটা ধরলো, কিছু দূর যেতে না যেতেই শক্ত বাহুতে আটকে পড়লো। পেটে পুরুষেলি হাতের স্পর্শ পেল। মাহিনের গলাস্বর সামান্য কাঁপলো। তুমি আমাকে পাগল করে দেবে। অসহ্যকর হাসিটা এবারও মার্জির ঠোঁটে, চোখ বুজে সে নিজ মনে আওড়ালো। তুমি তো আমাকে পাগল করলে, হৃদয় বেকুল করালে, প্রেমের ফাঁদে ফেললে, ভালোবাসতে বাধ্য করলে, এখন তুমিও অজনাব। অয়ন সাবিহার বাসর রাত অদ্ভুত বটে। রাতের দুটো দীপ্ত তাদের ফুলের বিছানায় টান টান হয়ে বসে ল্যাপটপে মুভি দেখছে। তাকে অনেকেই নিতে এসেছে, কিন্তু পারছে না। এদিকে ভদ্র অয়নের পেশেন্স ভেঙে যাচ্ছে। ইচ্ছে করছে দীপ্তকে কাঁধে তুলে শাহজাহান বাড়ি রেখে আসতে। সাবিহার ঘুম ধরেছে, তাই সে ওয়াশরুমে ফ্রেশ হইতে গিয়েছে। গয়নাকাটি লেহেঙ্গা খুলে কামিজ পরেছে, মেকআপ চুড়ে সেটিং সময় নিয়ে শেষ করেছে। শরীর দুর্বল হয়ে পড়েছে। সে জড়সড় ভঙ্গিতে দীপ্তর পাশে শুয়ে পড়ল। অয়ন থমথমে চেহারায় সবটা দেখে গেল। 3টার দিকে তন্ময় আসে হন্তদন্ত ভঙ্গিতে, দীপ্তকে ঘাড়ে তুলে নিয়ে যায় শাহজাহান বাড়ি। অয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলে, ঘরের দরজা আটকায়। সাবিহা ঘুমে বিভোর। অয়ন হেসে দুপাশে মাথা দুলালো, বাতি নিভিয়ে এসি অফ করে জানালা খুলে দিল, সিলিং ফ্যান ছেড়ে দিল। আকাশের চাঁদটা জ্বলছে দাউ দাউ করে। অয়ন বিছানার সামনে দাঁড়ালো, বুকে হাত চেপে ধরলো। এই দৃশ্য ঘুমের ঘরে কত শত বাড়ি না দেখেছে, অথচ আজ স্বপ্নটা বাস্তবে তার সামনে ঘটছে। অয়ন হুড়মুড়িয়ে বিছানায় উঠে ঘুমন্ত সাবিহার মুখশ্রী জুড়ে সহস্র চুমু খেয়ে নেয়। সাবিহা গোঙায়, বিরক্ত হয়, ঘুমে কাবু সে চোখ মেলে না। অয়ন ছোট গলায় আওড়ায়, আজ বেঁচে গেলে কাল থেকে বাঁচবে না। 7-8 মাস পরের ঘটনা। আষাঢ়ে মাস, বৃষ্টি বাদলের দিন। রাস্তাঘাট সারাদিন শ্যাতলা। দিনে 8 ঘন্টা ধরনীর বুকে বেহিসাবি বর্ষা নামে। প্রকৃতি করে তুলে উচ্ছ্বাস প্রাণবন্ত। অরুর বৃষ্টির দিনগুলো পছন্দ। বৃষ্টি দেখা তার মোস্ট ফেভারিট কাজ। আগে বৃষ্টি হলে দৌড়ে বারান্দায় যেত, ভিজত। এখন কি আগের মতো সে আছে? অরু এখন নড়তে পারে না। বিছানা থেকে উঠতেই কষ্ট হয়, ভারী বড় পেট ধরে উঠতে হয়, পানি জমানো পা ফেলে ধীরে সুস্থে হাঁটতে হয়। মুখশ্রী ফুলে টমেটো। মা হলে নাকি নারীদের আলাদা সৌন্দর্য ফুটে ওঠে, আসলেই তাই। অরুকে দেখতে ইচ্ছা করে। মেয়েটাকে চোখ ধাঁধানো মায়াবী লাগে। সৌন্দর্যের রানী। তন্ময় অফিস যায় না ইদানিং, বেশিরভাগ সময় বাড়ি থাকে। অরুর পাশাপাশি কাছাকাছি। আজ একটু বেরিয়েছে, খুব দরকারি। তাই সে একান্তেই এসে বসেছে ব্যালকনিতে, চেয়ার পেতে। ফোঁটা ফোঁটা বৃষ্টি এসে ধুয়ে দিচ্ছে। অরু চোখ বুঝলো, দুহাত তার পেটে রেখেছে। মানুষ হিসেবে তার পেট সাংঘাতিক বড়। পেট এতটা বড় কেন, এই নিয়ে সুমিতা বেগমের চিন্তা শেষ ছিল না।
পরে যখন 8 মাসে চেক আপে গেল তখন চিন্তা কমার বদলে বাড়লো বলে বাড়ির সকলে ভয়ে জড়সড় চিন্তা ভাবনায় ঘুম খাওয়া দাওয়া সপ্তাহখানেকের জন্য উড়ে গেল। তন্ময় ফিরেছে। অরুকে রুমে না দেখে চেঁচামেচি শুরু করলো। অরু হাসলো, আওয়াজ দিল। এই যে তন্ময় দ্রুত পায়ে ব্যালকনিতে আসলো, ভ্রুজোড়া কুচকে ফেললো। বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লাগবে। লাগবে না। তন্ময় তার সামনে হাঁটু গেড়ে বসলো, মাথাটা ঝুঁকে কান পেতে দিল অরুর বড়সড় পেটে দুষ্টমি সুরে আওড়ায়। কি করে আমার সোনামণিরা? অরু হাসে, তন্ময়ের মাথায় হাত রাখে, চুল টেনে দেয় নরম হাতে, শুধায়। গোসল নিয়ে খেয়ে নিন। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।